হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12-এর ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রে এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব। আগের দিনের ভিডিওগুলোতে আমি থিওরি ক্লাস নিয়েছিলাম, যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। সেই ক্লাসগুলো যদি তুমি করো তাহলে এমসিকিউ কোয়েশ্চেনগুলো নিজে থেকেই সলভ করতে পারবে, ঠিক আছে? আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তোমাদের হোয়াটসঅ্যাপ যা যেখানে যে গ্রুপ আছে সেখানে সব শেয়ার করে দাও। হ্যাঁ, তো চলো শুরু করা যাক, ঠিক আছে? তো দেখো এমসিকিউ কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে? অ্যাকচুয়ালি ফার্স্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে এগুলো দুটি আধানের মধ্যে পারস্পরিক বল, মানে কুলম্বের যে ল, সেই কুলম্বের লর বেসিসেই কিন্তু কোয়েশ্চেনগুলো এখানে রয়েছে, ঠিক আছে? তাহলে কুলম্বের লর বেসিসেই কোয়েশ্চেনগুলো এখানে আছে। তারপরে মানে ভাগ ভাগ করে দিয়েছে। তারপরে ইলেকট্রিক ফিল্ড রিলেটেড কোয়েশ্চেন রয়েছে, তারপরে তোমার রয়েছে ডাইপোল, তড়িৎ দ্বিমুখী ডাইপোল রিলেটেড রয়েছে, তারপর ইলেকট্রিক ফ্লাক্স এবং গসেস থিওরাম রিলেটেড রয়েছে। জাস্ট এই কটাই, ঠিক আছে? এগুলো আমরা পড়েছিলাম। তো দেখো একদম ইজি কোয়েশ্চেন, কিছুই নেই। বলছে স্থির তড়িতের ক্ষেত্রে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল সংক্রান্ত কুলম্বের সূত্রটি হলো এইটা। অ্যাকচুয়ালি কুলম্বের সূত্র আমরা কী পড়েছিলাম, যে এফ প্রপোর্শনাল টু Q1 Q2 পয়েন্ট চার্জের মাল্টিপ্লিকেশন, আর যে তাদের মধ্যে ডিস্ট্যান্স, দুটো পয়েন্ট চার্জের মধ্যে ডিস্ট্যান্স তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে? এবার এই প্রপোর্শনাল তুলতে গেলে একটা কনস্ট্যান্টের প্রয়োজন হয়, সেই কনস্ট্যান্টটাকে আমরা এখানে কে প্রাইম বলেছি। দেখো আমি এখানে দেখিয়ে দিই। সো কোশ্চেন নাম্বার 1, রাইট? সো কুলম্বের সূত্র বলছে এফ প্রপোর্শনাল টু, মানে দুটো চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা কি হবে, চার্জ দুটোর প্রোডাক্টের সাথে সমানুপাতিক হবে, এবং তাদের মধ্যে যে সেপারেশন তার স্কোয়ারের সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল হবে, ঠিক আছে? সাপোজ এখানে একটা পয়েন্ট চার্জ রয়েছে, দ্যাট ইজ Q1, আর এখানে একটা পয়েন্ট চার্জ রয়েছে, দ্যাট ইজ Q2, এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা সাপোজ কনসিডার করলাম R। ওকে, তাহলে এই প্রপোর্শনাল তুললে একটা কি কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে আমি কে প্রাইম বলছি। সো Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার, ফাইন। তাহলে এইটা হচ্ছে কুলম্বের সূত্র, বুঝলাম। এইবার সিজিএস এবং এসআই সিস্টেমে এর ভ্যালুটা কেমন হয় সেটা দেখো। আমি যদি সিজিএস সিস্টেম বলি, সিজিএস সিস্টেমে সাধারণত কে প্রাইমের ভ্যালু আমরা 1 বলে থাকি, বাট দিস ইজ ফর ফ্রি স্পেস। ইন ফ্রি স্পেস ওকে, ইন জেনারেল এই যে কে প্রাইমের ভ্যালুটা হয়ে থাকে 1/k। কে তোমার তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, পারমিটিভিটি। হ্যাঁ, কে তোমার তড়িৎ ভেদ্যতা সিজিএস সিস্টেমে। ওকে, তাহলে এটা হবে। তাহলে সিজিএস সিস্টেমে তুমি যদি লেখো তাহলে এরকম বলতে পারো, সুতরাং এফ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই কে ইন্টু আর স্কোয়ার, এটা তুমি বলতে পারো। ওকে, এটাও তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি যদি এসআই সিস্টেম দেখি, তাহলে ইন এসআই সিস্টেমে কী হয়, কে প্রাইমের ভ্যালুটা হয়ে যায় 1/4πε0। ওকে, যদি এটা লিখি আমরা তাহলে কি বলতে পারি, সুতরাং ফোর্স এফ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। সো এটাই আমরা পাই, তাই না? এসআই সিস্টেমে যে ফোর্স হয় সেটা আমাদের এটা হয়ে থাকে। ε0 তোমার পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। ওকে, আর এটা কিন্তু মিডিয়ামের ক্ষেত্রে যে কে লিখেছি বা কাপ্পা বলে অনেকে এটাকে, মানে এটাকে সিজিএস সিস্টেমে বলা হচ্ছে, ফাইন। সো এই হচ্ছে কি আমাদের জিনিসটা। তাহলে এইটা আমাদের আনসার হবে, মানে কে প্রাইম ইকুয়াল টু 1/k, এটা তোমার আনসার হবে। ওকে, তো এইটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, উল্লেখিত প্রশ্নে এসআই সিস্টেমে কে প্রাইমের ভ্যালু কত? আমি এখনই দেখালাম কে প্রাইমের ভ্যালু কত হবে বলো, এইটা। সো কে প্রাইম ইকুয়াল টু 1/4πε0, এটা ফ্রি স্পেসের জন্য বললাম। আমি যদি যেরকম এই যে এটা ফ্রি স্পেসের জন্য বললাম, বাট এটা ইন মিডিয়াম, ফর মিডিয়াম, ঠিক আছে, ইন মিডিয়াম, এটা কিন্তু মিডিয়ামের জন্য ছিল। এই কেটা কি ছিল, কেটা তোমার মিডিয়ামের পারমিটিভিটি, কে তোমার মিডিয়ামের পারমিটিভিটি ইন মিডিয়াম। ওকে, এবার এইখানে কি হবে তাহলে মিডিয়ামের জন্য, এটা যেরকম ফ্রি স্পেসের জন্য বললাম, আমি যদি মিডিয়ামের কথা বলি তাহলে কি বলবো, কে প্রাইম ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কে বা কাপ্পা।
ওকে, কি করে আসলো জিনিসটা? জাস্ট সিম্পল ভাই, এত কিছু ভাবার কিছুই নেই। আমরা কি জানি মিডিয়ামের জন্য ইপসিলন জিরোটা কী হয়ে যাবে? ইপসিলন হয়ে যাবে। মানে আমি যদি মিডিয়াম কনসিডার করি, ফর এনি মিডিয়াম আমি কি লিখব বলো? এগুলো মুখস্থ করার কিছুই নেই। এফ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন ইন্টু আর স্কয়ার। ইপসিলনটা কি? মিডিয়ামের পারমিটিভিটি ইন মিডিয়াম। ওকে, তাহলে এটা মিডিয়ামের পারমিটিভিটি বুঝলাম। তাহলে এটার সাথে একটা রিলেশন রয়েছে। আমরা কি জানি মিউ ইকুয়াল টু, মানে মিডিয়ামের পারমিটিভিটি অ্যাকচুয়ালি রিলেটিভ পারমিটিভিটি ডেফিনেশন বলে। রিলেটিভ পারমিটিভিটি হচ্ছে তোমার ইপসিলন আর, মিউ নয়, এটা ইপসিলন। সো ইপসিলন আর, আমি মিউ বলছিলাম, যাই হোক সরি, এটা ইপসিলন। হ্যাঁ, সো ইপসিলন আর দ্যাট ইজ ইকুয়াল টু পারমিটিভিটি ইন মিডিয়াম ডিভাইডেড বাই পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। ফাইন, তাহলে দেখো ইপসিলন ইকুয়াল টু তুমি কি বলবে? যে ইপসিলন আর ইন্টু ইপসিলন জিরো, এটা বলতে পারো। ইপসিলন আর এটাকে অনেক সময় আমরা কে দিয়ে বলে থাকি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। সো ইপসিলন ইকুয়াল টু ইপসিলন জিরো ইন্টু কে। কে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি। তাহলে তুমি কি বলবে? সুতরাং এফ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন জিরো আর ইন্টু কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা তুমি পাবে, তাই না? তাহলে মিডিয়ামের জন্য যে কে প্রাইম হলে কত আসছে? সুতরাং কে প্রাইম ইকুয়াল তুমি বলতেই পারো যে 1/4 পাই ইপসিলন জিরো ইন্টু কে। বুঝতে পারলে? তাহলে এইটা হবে তোমার আনসার সেকেন্ড কোয়েশ্চেনের। একদম বেসিক জিনিস, কিচ্ছু নেই। ওকে, তাহলে কে তোমার রিলেটিভ পারমিটিভিটি, কে তোমার কি রিলেটিভ পারমিটিভিটি। ওকে, এখানেও বলতে পারো তুমি রিলেটিভ পারমিটিভিটি। এটা ইন মিডিয়াম, এটা সিজিএস সিস্টেমে বললাম, এটা সিজিএস সিস্টেমে, এটা আর এটা আমার এসআই সিস্টেমে, এরকম ব্যাপার আসে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছি কিউ পরিমাণের দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান কিউ রাখা হলো। ওকে, মানে দুটো ক্যাপিটাল কিউ এর মানে সম আধান, মানে কি, মানে সেম আধান, মানে সেম পোলারিটি অফ চার্জ, রাইট? তাদেরকে আমরা বললাম যে একটা সেপারেশনে রেখে দিই যেরকম, তাদের মাঝে বলতে মিডিল পয়েন্ট। ওকে, মধ্যবিন্দুতে বলেছে, দেখো মাঝে না, মধ্যবিন্দু বলতে মিডিল পয়েন্ট, মানে এখান থেকে এইটুকুনি আর এখান থেকে এইটুকুনি কি হাফ হবে। এটা যদি D/2 হয়, এটাও D/2 হবে। বুঝতে পারলে? ওকে, বলছে সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি কিউ এর মান কত হয়। আচ্ছা, কোশ্চেনটা একদমই মানে সোজা এবং ইম্পর্টেন্ট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3। সো দেখো ছবিটা আগে ভালো করে দেখো। সাপোজ এখানে একটা চার্জ রয়েছে প্লাস ক্যাপিটাল কিউ। ফাইন, এই সংযোগকারী রেখা। এইখানে আরেকটা চার্জ রয়েছে, এটাও প্লাস ক্যাপিটাল কিউ। এবার বলছে এদের মিডিল পয়েন্ট মানে এইখানটায়, এইখানে একটা স্মল কিউ পরিমাণ চার্জ রেখেছে। এর পোলারিটি কি না কি আমরা সেটা জানি না। এবার বললাম যে এদের মধ্যে যে ডিস্টেন্সটা, সাপোজ এখান থেকে এইটুকুনি আর, মানে যে দুটো ক্যাপিটাল কিউর মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে তোমার ক্যাপিটাল আর। ফাইন, এবার যে কোনো একটা তুমি কনসিডার করে নাও যে তাহলে অ্যাকচুয়ালি এটা যেহেতু বলে দিয়েছে মিডিল পয়েন্টে, তাহলে কি এখান থেকে এইটুকুনি R/2 হবে। ওকে, অনেক সময় কোয়েশ্চেনে বলতেই পারে এটা মিডিল পয়েন্টে না রেখে এটা এদের মাঝে রাখা হয়েছে। মাঝে বললে কিন্তু মিডিল পয়েন্ট বোঝায় না, মাঝে বলতে যে কোনো পয়েন্ট হতে পারে, কিন্তু ওই যে দুটো চার্জ, এই দুটো চার্জের মাঝে, মানে এইখানে হতে পারে, এইখানে হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। বুঝতে পারলে? মাঝে বলতে সেটাকে বোঝানো হয়। আর মিডিল বলতে একদম মিডিলই হবে, মানে অর্ধেক, R/2। ওকে, এবার বলছে এই পুরো সিস্টেমটা সাম্য অবস্থায় থাকবে। দেখো তোমরা 11-এ নিশ্চয়ই পড়েছিলে সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি, সিস্টেমটার উপরে নেট যে ফোর্স সেটা 0 হতে হবে। সো কন্ডিশনটা তোমাকে জানতে হবে। সো কন্ডিশন ফর ইকুইলিব্রিয়াম, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা কি বলো? যে নেট যে ফোর্স সেটা কত হতে হবে? 0 হতে হবে, তাই নাকি? সো নেট ফোর্স কিন্তু তোমার 0 হতে হবে। নেট ফোর্স যদি 0 হয় তাহলে সেটাকে বলবো কি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। ওকে, তাহলে এইখানে ক্যালকুলেট করা যায়। দেখো এই যে স্মল কিউ চার্জ রয়েছে, স্মল কিউ চার্জের উপরে এই ক্যাপিটাল কিউ চার্জ একটা ফোর্স দেবে। সিমিলারলি ক্যাপিটাল কিউটা আবার এই ক্যাপিটাল কিউ চার্জের উপর একটা ফোর্স দেবে।
তাহলে এর উপর যদি ফোর্স দেয় তাহলে কতখানি হবে দেখো, আমি এটাকে এ বলছি, এটাকে বি বলছি, আর এটা মনে করো সাপোজ সি পয়েন্টে রয়েছে। ওকে, সো ফোর্স ক্যালকুলেট করি প্রথমে আমরা। সো এফ এ সি বলি, তাহলে সি মানে সি পয়েন্টের যে চার্জ রয়েছে স্মল কিউ চার্জ, এই স্মল কিউ চার্জের উপর কতখানি ফোর্স দেবে, তুমি বলবে চার্জের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই 4πε0 কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স r/2 তার হোল স্কয়ার। ওকে, আর যদি আমরা ডিরেকশন দেখি, এটা পজিটিভ, আমি সাপোজ কনসিডার করলাম পজিটিভ চার্জ, পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা পরের কথা, আমি কনসিডার করলাম এটা পজিটিভ চার্জ, তাহলে কোন দিকে ডিরেকশন হবে, যদি পজিটিভ হয় তাহলে এই দিক বরাবর ডিরেকশন হবে, রাইট। সিমিলারলি তাহলে এই যে এ পয়েন্টে যে চার্জ রয়েছে সে কি এটার উপর একটা ফোর্স দেবে, তাই নাকি? তাহলে সুতরাং এফ এ বি সেটা কত হয় বলো, কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, তাই না? সিমিলারলি তুমি যদি এই বি পয়েন্টে যে চার্জ রয়েছে সেটার জন্য যদি দেখো, তাহলে একে একটা ফোর্স দেবে, সিমিলারলি এ আবার একেও ফোর্স দেবে, একই রকম ফোর্স হবে, তাই না? তাহলে নেট ফোর্স কত, সুতরাং নেট ফোর্স 0 হতে হবে। সো অ্যাকর্ডিং টু কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, সো আমরা কি লিখতে পারি, নাও আমরা লিখতেই পারি যে নেট ফোর্স কিন্তু 0 হবে। জিনিসটা কি বোঝাতে পারলাম? সো নেট ফোর্স কিন্তু 0 হবে, মানে কি এটার ফোর্স প্লাস এটার ফোর্স ইকুয়াল টু 0। তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই, মানে জাস্ট এরকম লিখবে তুমি, এফ এ সি প্লাস এফ এ বি দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এফ এসি মানে তুমি বলছো কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r/2 তার হোল স্কোয়ার প্লাস এটা তুমি বলছো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0, তাই না? তাহলে এটা এদিকে বা এটা এদিকে দিক করলে পরে কী হবে দেখো, সো এখানে আমরা যখন একটাকে রাখি এদিকে, সো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার ডিভাইডেড বাই 4, রাইট? তাহলে এখানে কাটাকাটি করো, তাহলে এখানে একটা কিউ, এখানে একটা কিউ কাটলো, এখানে 4πε0 কাটলো, এখানে আর স্কোয়ার কাটলো, তাহলে কি পড়ে থাকছে বাবা দেখো, তাহলে এখানে পড়ে থাকছে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু, এখানে দেখো মাইনাস কিউ, আর এই যে বাই 4 রয়েছে এটাকে উপরে চলে যাবে, গুণ আকারে হবে, তাই না? সো এখানে বলতে পারবো না 4q, তাহলে তুমি এখান থেকে কী বলবে, সুতরাং স্মল কিউ ইকুয়াল টু, তাহলে মাইনাসটার দিকে চলে আসবে, সুতরাং মাইনাস কিউ বাই 4, তাহলে যে চার্জটা ছিল মাঝখানে সেটা কতখানি হতে হবে, মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4। যদি এটা হয় তবেই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, ঠিক আছে? সো দিস ইজ ফর ইকুইলিব্রিয়াম, দিস ইজ ফর ইকুইলিব্রিয়াম। ওকে, তাহলে এটাকে আমাদের কি ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। তাহলে আমরা এটা বলতে পারি যে কিউ ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4, তাহলে এটা হলে পরে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে দেখো আনসার তোমার বি অপশন হবে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুটি আহিত কণার মানে চার্জড পার্টিকেল তাদের মধ্যে ডি দূরত্ব থাকলে, ওকে, তাদের মধ্যে একটা সেপারেশন রয়েছে কত, ডি। বলছে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল 9 নিউটন, ফাইন। যদি তাদের দূরত্ব বেড়ে 3D হয় তখন তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে? একদম ইজি, কুলম্বের সূত্র জানলে তুমি প্রবলেমটা করতে পারবে। সো কোশ্চেন নাম্বার 4, সো অ্যাকর্ডিং টু কুলম্বস ল আমরা কি জানি যে ফোর্স কত হয়, Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, রাইট? এবার সাপোজ প্রথম কেসে আরটা কত বলেছে বলো, আরটা ছিল ডি, মানে এরকম দুটো চার্জ রয়েছে তাদের মধ্যে একটা সেপারেশন রয়েছে, এটা বলে দিয়েছে আর ইকুয়াল টু ডি, এখান থেকে এইটুকু, ফাইন। এটা চার্জ Q1, এটা চার্জ Q2, আমি ক্যান্সেলে বললাম। তাহলে সুতরাং তুমি কি বলবে যে ফোর্স ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার, ফাইন। দিস ইজ 1 নম্বর।
সিমিলারলি এবার বলছে নাও যদি তোমার ডিস্টেন্সটাকে দ্বিগুণ করেছে না, কত করেছে দেখে নাও, 3 গুণ করে দিয়েছে, ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিয়েছে। নাও ইফ সাপোজ ডিটা ডি প্রাইম ধরলাম, ডি প্রাইম ইকুয়াল টু 3D যদি হয় তাহলে তুমি কি বলবে? সুতরাং যে ফোর্সটা হবে এফ প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0। এখানে কি তাহলে ডি প্রাইমের স্কোয়ার বলবে, রাইট? তাহলে ডি প্রাইম মানে কত? ডি প্রাইম মানে তুমি দেখলে 3D, পুট করে দাও। সো Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 3D তার হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, রাইট? সুতরাং এফ প্রাইম ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার ইন্টু 9। এবার এইটুকুনি মানেই দেখো, এইটুকুনি মানে এফ ছিল, এই যে 1 নম্বর ইকুয়েশনে Q1 Q2 বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার, তার মানে এফ। তাহলে তুমি এখানে বলতেই পারো সুতরাং এফ প্রাইম ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 9। তাহলে কত হবে ফোর্স তোমার? এফ ডিভাইডেড বাই 9। তাহলে এফ এর মান যদি তোমাকে বলে দেয় তাহলে পুট করে দেবে। কিছু বলেছে? হ্যাঁ, এফ এর মান তোমার 9 নিউটন বলে দিয়েছে, তাহলে পুট করে দাও। তাহলে সুতরাং এফ প্রাইম ইকুয়াল টু 9 নিউটন ডিভাইডেড বাই 9। তাহলে আলটিমেট কত আসছে বাবা? এফ প্রাইম ইকুয়াল টু 1 নিউটন। বুঝতে পারলে? একদম সিম্পল জিনিস। হ্যাঁ, এটা তোমার আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হয়ে গেল এটা। এটা বলছে Q1 আধান অপর একটি আধান Q2 এর উপর বল প্রয়োগ করে। ফাইন, মানে এখানে একটা আধান রয়েছে সাপোজ Q1 আর এখানে একটা আধান রয়েছে Q2, তাহলে এবারটা এর উপর একটা বল প্রয়োগ করছে, করতেই পারে, তো অসুবিধা কিছু নেই, কারণ এক জায়গাতে আছে, বল প্রয়োগ করবেই। যে তৃতীয় একটি আধান Q3, মানে এটাকে এদের কাছে আনা হলো, সাপোজ এখানে একটা আধান Q3 নিয়ে আসলাম, তাহলে Q2 এর ওপর Q1 দ্বারা প্রযুক্ত বল, আচ্ছা কত হবে? মানে সেম থাকবে না হ্রাস পাবে না বৃদ্ধি পাবে না কিছু হবে? একদম সিম্পল কোশ্চেন, কিছুই না, ফিজিক্সটা বোঝো। এখানে দেখায়, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 5। সাপোজ এখানে একটা চার্জ রয়েছে দ্যাট ইজ Q1 আর এখানে একটা চার্জ রয়েছে সেটা Q2। এবার একটা থার্ড পার্টিকে এখানে নিয়ে চলে আসলাম Q3, ঠিক আছে? তাহলে এ আর এর মধ্যে ডিস্টেন্স সাপোজ আমি বলছি, একটুখানি দেখা হলো, এই এদের মধ্যে ডিস্টেন্স সাপোজ আমি বলছি R12, ওকে? তাহলে এদের দুজনের মধ্যে ফোর্স কত হবে? তুমি বলবে F12 ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু R12 তার হোল স্কোয়ার, রাইট? এটা তোমার ফোর্স হবে। এবার যখন থার্ড চার্জ পার্টিকেলটাকে তুমি নিয়ে আসলে তখন কি হবে? তখন দেখো তুমি বলতে পারো যে এ তো ভাই এর উপর একটা ফোর্স দেবে, এবার এর উপরে ফোর্স দেবে, তার মানে কি এদের মধ্যে ফোর্সটা কি কম বেশি হবে? ভাই কম বেশি কেন হবে? তোমাকে বলছে তাহলে Q1 চার্জ পার্টিকেলটা Q2-র উপরেও, মানে Q2-র উপরে কী পরিমাণ ফোর্স দিচ্ছে? ভাই এবারটা এর উপরে এই পরিমাণই ফোর্স দেবে, কারণ এদের মধ্যে কোনো চেঞ্জ করোনি তুমি, এদের চার্জের পরিমাণে বাড়াওনি, ডিস্টেন্সের পরিমাণ কমাওনি বাড়াওনি, তার মানে কি এই চার্জ তো ভাই সেমই রয়েছে এবং ডিস্টেন্সও সেম রয়েছে, তাহলে এদের মধ্যে ফোর্সের কি আর চেঞ্জ হবে? হবে না, কারণ ফোর্সটা কি এতই থাকবে, তাই না? তোমাকে যদি বলতো এরকম কোশ্চেনটা যে Q2-র উপরে নেট ফোর্স কতখানি হবে, মানে চেঞ্জ, ফোর্সের চেঞ্জ কতখানি হবে যদি Q3 চার্জ পার্টিকেল নিয়ে আসি, তখন কিন্তু চেঞ্জ হতো। কারণ কি হতো দেখো, Q1 চার্জ পার্টিকেল একটা ফোর্স দিচ্ছে, Q3 একটাকে ফোর্স দিচ্ছে, তারপরে কি এর একটা নেট ফোর্স তুমি পেতে আলাদা রকমভাবে, রাইট? বাট এখানে কোশ্চেনটা জিজ্ঞাসা করছে Q1 চার্জ পার্টিকেলটাই এর উপরে কি কতখানি ফোর্স দেবে যদি এটাকে নিয়ে আসি, ভাই একই ফোর্স দেবে, তাহলে এটা কি থাকবে? আনসার সেম থাকবে। ওকে, বুঝে বুঝে করো বাবা, সেম থাকবে। ওকে, 6 নম্বর কোশ্চেন দেখো, এগুলো তোমরা সবাই জানো। 1 কুলম ইকুয়াল টু কত ESU? 1 কুলম মানে তোমার 3 × 10⁹ ESU। এখানে আরেকটা রিলেশন মনে রাখবে, 1 যে EMU ইকুয়াল টু 3 × 10⁻10 ESU, ঠিক আছে? তাহলে 3 × 10 ESU, তাহলে এখানে কি বলতে পারবো? 10 × 3 × 10⁹9 ESU, তাহলে এটা কত? 10 কুলম। তাহলে 1 EMU মানে কত? 10 কুলম। এখান থেকে একটা কোশ্চেনই করে দিয়েছে আবার, 1 EMU আধান কত কুলম সংখ্যা হবে? 10 কুলম হবে। বুঝতে পারলে? এই রিলেশনগুলো মনে রাখবে একটু, হ্যাঁ? 1 সেকেন্ড, দুটো পেজ বাড়িয়ে নিই।
কোশ্চেন নাম্বার 6 রাইট, ইয়া। সো কোশ্চেন নাম্বার 6, মানে এটা তুমি জানো যে 1 ESU ইকুয়াল, সরি 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু 9 ESU, এবং এটা তুমি জানো 1 EMU ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ESU। এবার এটাকে তুমি কি বলতে পারো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 বলতে পারো, এত ESU। এবার এইটুকুনি মানে কত হবে, দেখো 1 কুলম্ব, রাইট? তাহলে 10 কুলম্ব হয়ে গেল, এইটা আর এটা মিলিয়ে কুলম্ব হলো, তাহলে 10 কুলম্ব হচ্ছে, তাহলে 1 EMU মানে কত, 10 কুলম্ব। ওকে, এইটা এগুলো একটু মনে রাখবে, জাস্ট এমসিকিউ এর জন্য, আর কিছুই না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে 1 কুলম্ব তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যাগত মান কত? তাহলে আমরা কোয়ান্টাইজেশন রুল জানি, এটা 7 নম্বর ছিল বাবা, একটুখানি নাম্বারগুলো একটু দেখে নেবে তোমরা, 7 নম্বর ছিল, হ্যাঁ ঠিক আছে। 8 নম্বর কোশ্চেনটা, তাহলে 1 কুলম্ব ইকুয়াল, রাইট? কোশ্চেন নাম্বার 8 দেখো, তাহলে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু কত, মানে কতগুলো ইলেকট্রন সংখ্যা রয়েছে, নাম্বার অফ ইলেকট্রন আমাকে বের করতে হবে। কোয়ান্টাইজেশন রুল কি বলে, যে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ই, মানে ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ কত হবে, মানে ইলেকট্রনের যত, মানে ইলেকট্রনের যে চার্জ তার ইন্টিজার মাল্টিপল হয়, রাইট? এটা কত হয়, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। কুলম্ব হচ্ছে তোমার বিজ্ঞানী নাম, তার ইউনিট এটা, ঠিক আছে? চার্জের ইউনিট তোমার কুলম্ব। ফাইন, তাহলে এখানে বলে দিচ্ছি তোমার 1 কুলম্ব, সো 1 কুলম্ব ইকুয়াল টু n ইন্টু ইলেকট্রনিক চার্জ কত হয়, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, রাইট? মানে এইটুকুনি ভ্যালু কুলম্ব হয়। সো কুলম্ব কেটে যাবে, সো আমি যদি না লিখি কোনো অসুবিধা নেই। তাহলে নাম্বার তো ইউনিটলেস, তাই না? সো n ইকুয়াল টু তুমি বলবে 1 ওভার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি একটা ভ্যালু পাবে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 বোধ হয়, রাইট? এরকম একটা কিছু ভ্যালু পাবে তুমি, 18, এটা আনসার হবে। তুমি বলবে যে এই ভ্যালুটা কেমন ফ্র্যাকশন লাগছে, ভালো করে তাকিয়ে দেখো, 10 টু দি পাওয়ার 18 রয়েছে, তুমি যখন মাল্টিপ্লাই করবে তখন দেখবে একটা ইন্টিজার নাম্বার চলে আসবে, রাইট? সো এন এর মানটা কি অলওয়েজ ইন্টিজার হবে, সো দিস ইজ পসিবল। এন এর মানটা কিন্তু অলওয়েজ ইন্টিজার হতেই হবে, কারণ এন ইন্টিজার ছাড়া পসিবল নয়। ক্লিয়ার হয়েছে? সো এটা তোমার কারেক্ট আনসার হবে। ক্যালকুলেশন করো, এখানে তোমার চার্জ যাই বলুক না কেন, তোমাকে 2 কুলম্ব বলুক, তুমি বের করতে পারবে কতগুলো ইলেকট্রন রয়েছে, 1 কুলম্ব 100 কুলম্ব যাই বলুক না কেন, কতগুলো ইলেকট্রন রয়েছে এটা আমরা কিন্তু বের করতে পারবো। এটা ফার্স্ট চ্যাপ্টার জিনিস ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন 9 বলছে একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো, ফলে কি হবে? মানে জাস্ট কিছুই না, ধরো তোমার কোশ্চেনটা আমি অন্যরকমে ঘুরিয়ে বলি। ধরো দুটো চার্জ প্রথমে ফ্রি স্পেসে ছিল, এটা Q1 Q2, এটা কি ফ্রি স্পেসে ছিল, ওকে? এটা ফ্রি স্পেস, ওকে? এবার মনে করো তুমি চার্জ দুটোকে ফ্রি স্পেসে না রেখে এটা মিডিয়ামে রেখে দিলে, কথা বলছি আমি, একটুখানি অন্যরকমভাবে বলছি কোশ্চেনটা, আমি এটা মিডিয়াম রেখে দিলে, এবার এইখানে তুমি চার্জ রাখছো, Q1 একটা Q2, এটা একটা মিডিয়াম রয়েছে, রাইট? এখানে একটা মিডিয়াম রয়েছে, এটা একটা মিডিয়াম রয়েছে। তাহলে তুমি আমাকে এবার বলো যে তাদের মধ্যে ফোর্সটা কি হবে, কম হবে না বেশি হবে? তার মানে কি মিডিয়াম, এরকম একটা এক্সাম্পল ভাবতে পারো, তুমি ধরো দুটো চার্জ রয়েছে, দুটো চার্জের মধ্যে তুমি একটা ইয়ে দিয়ে দিলে, মিডিয়াম বলতে এখানে সাপোজ তুমি অয়েল ভাবতে পারো, আর অয়েল ভাবতে পারো, গ্লাস ভাবতে পারো, গ্লাস মানে কাঁচ, ওয়াটার ভাবতে পারো, এগুলো রয়েছে মিডিয়াম, ডাইইলেকট্রিক মিডিয়াম, রাইট? সো আমি ইমাজিন করছি ধরো দুটো চার্জ রয়েছে, এরকম দুটো চার্জ, তাদের মাঝখানে একটা আমি একটা কাচের ফলক দিয়ে দিলাম, গ্লাস দিয়ে দিলাম, ওকে? এরকম একটা গ্লাস দিয়ে দিলাম, হ্যাঁ? তাহলে গ্লাসটার একটা ইয়ে রয়েছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তোমরা পড়বে, চাপ নেই, কী বলে পারমিটিভিটি রয়েছে, বুঝতে পারলে? তাহলে এই মিডিয়ামটা পারমিটিভিটি সাপোজ কনসিডার করছি আমি ইপসিলন, তাহলে মিডিয়ামটা যে পারমিটিভিটি সেটা কি কনসিডার করলাম, ইপসিলন।
তাহলে আমাদের ফোর্সের ফর্মুলা কী হয় বলো তো, Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার। এটা কিন্তু ফ্রি মিডিয়ামের জন্য, বাট আমি কিন্তু বলছি মিডিয়াম রয়েছে, তাহলে কি এখানে ইপসিলন লিখবো শুধু। ফ্রি মিডিয়ামের জন্য কী ছিল, ফ্রি মিডিয়ামের জন্য তুমি বলছো ফোর্সটা F ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, অ্যাজ ইট ইজ সিম্পল, যেরকম হয় আর কি ইপসিলন 0 থাকে, বাট মিডিয়াম থাকলে এখানে ইপসিলন হবে। তাহলে এটাকে যদি আমি একটুখানি চেঞ্জ করি, Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0, যে মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়ামটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট সাপোজ কে, মানে এই ইপসিলনকে আমরা কি লিখতে পারি, ইপসিলন 0 ইন্টু কে লিখতে পারি, কে হচ্ছে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি, রাইট। সো দেখো কে রয়েছে এখানটায়, তাহলে এই Q1 Q2 বাই 4πε0 এটা আর স্কয়ার, এটা ফ্রি মিডিয়ামের জন্য। সো এটা ছিল তোমার ফোর্স ফ্রি মিডিয়ামের ক্ষেত্রে এফ। আচ্ছা এখানে এটাকে প্রাইম করে দিই, তাহলেই হয়ে গেল না, তাহলে এফ লিখে দিলাম। তাহলে এফ ইকুয়াল টু এফ প্রাইম ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই, দেখো কে পাচ্ছ তুমি, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, এত সিম্পল জিনিস ভাই, নিচের টার্ম যদি বাড়ে, নিচে যদি বড় হয় তাহলে ফোর্স কী হবে, কম হবে না। তাহলে এফ প্রাইম ইকুয়াল টু এফ বাই কে তুমি পাচ্ছ, কে ডাইলেকট্রিক মিডিয়াম, মানে কে বাড়লো, কে যদি এক থাকতো তাহলে দুটোই ফোর্স সেম থাকতো, মানে মিডিয়াম সেম মানে তো সেমই হবে, তাই না, সেপারেশন যদি কনস্ট্যান্ট থাকে, চার্জ যদি কনস্ট্যান্ট থাকে। কিন্তু তুই মিডিয়ামের মধ্যে রেখেছো মানে কি, কে এর মানটা মোর দ্যান 1 হয়ে গেল, তাহলে কি এটা যদি বেড়ে যায় তাহলে এফ এর মানটা কী হবে, কমবে না, তাহলে ফোর্স কমবে, মানে কি ডাইলেকট্রিক মিডিয়াম ঢোকালে পরে ফোর্স কী হবে, কমবে, বুঝতে পারলাম। তাহলে ফোর্স কমবে, যে আধান দুটির মধ্যে কার্যকর বল কি কমে যাবে, তাই না, কারণ নিচে কি একটা প্যারামিটার রয়েছে, তার জন্য কি ফোর্সটা কমে যাবে, নিচেটা বাড়ছে তাহলে উপরটা কমবে। ওকে, সো নেক্সট দেখো এবার ইলেকট্রিক ফিল্ড রিলেটেড। হ্যাঁ, বলছে দুটি বিন্দু আধান, একটা +4Q আর একটা বলেছে +Q, বলছে পরস্পরের মধ্যে 30 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত। ওকে, বলছে তাদের সংযোগকারী রেখার যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 তার অবস্থান কত। তাহলে একটা +Q চার্জ রয়েছে, একটা Q চার্জ রয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে 30 সেন্টিমিটার, সরি। ওকে, সো কোশ্চেন নাম্বার 10, এইখানে একটা চার্জ রয়েছে আর এইখানে একটা চার্জ রয়েছে, তাদের মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে, এইটা সাপোজ 4Q আর দিস ইজ Q, দুজনেই পজিটিভ চার্জ, এবং তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা কত বলেছে বাবা, 30 সেন্টিমিটার। এটা তোমার আর ইকুয়াল টু 30 সেন্টিমিটার। তুমি সিজিএস সিস্টেমে করতে পারো বা এসআই সিস্টেমে করতে পারো। আমি যদি আরটাকে বলি 30 সেন্টিমিটার, তার মানে তুমি এসআইতে নিয়ে আসলে পরে 0.3 মিটার। তাহলে তাদের মধ্যে যে ফোর্স হবে, আচ্ছা আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে, কী বের করতে বলেছে না দেখে নি, সংযোগকারী রেখার যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোথায় 0 হবে সেটা আমাকে বের করতে হবে, রাইট। সো আমি সাপোজ কনসিডার করলাম ইলেকট্রিক ফিল্ড 0 হবে এখানটায়, তাহলে আমি +4Q চার্জ থেকে সাপোজ কনসিডার করছি যে অ্যাট x ডিস্টেন্সে, কতখানি x ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। ওকে, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত 0 বলবো আমরা, এর থেকে ডিস্টেন্স কতখানি তাহলে বলো, এর থেকে ডিস্টেন্স হবে r - x, ক্লিয়ার হয়েছে। সো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দেখবো আমরা, ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো, 4Q ডিভাইডেড বাই 4πε0 ইন্টু x স্কোয়ার। ওকে, আর এটা তোমার 4Q চার্জের জন্য 1 নম্বর নাম দিলাম, আর এটা 2 নম্বর বলে আমি এই Q যে চার্জ তার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড দেখবো আমি আবার, তাই না। সো Q ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r - x তার হোল স্কোয়ার, এটাতেই পাচ্ছ। এটাকে 1 নম্বর নাম দিলে, এটাকে তুমি 2 নম্বর নাম দিলে। তাহলে এই যে x মানে P পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ড 0 বলছো, ইলেকট্রিক ফিল্ড কি বলছো 0, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড এখানে 0 হবে, আবার এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, তবেই তো, মানে যে কোনো একটা পয়েন্টে 0 হতে হবে নিশ্চয়ই। তার মানে কি হতে হবে দেখো, কি হলে পরে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, যদি এরকম হয়, মানে ফিজিক্সটা বোঝো আগে, এই যে চার্জটা, এই চার্জটা যদি এই পয়েন্টে ধরো এই দিক বরাবর টানে
আর এ যদি এদিক বরাবর টানে এটা হতে পারে, অথবা উল্টো হতে পারে যে না এদিক বরাবর ঠেললো আবার এদিক বরাবর ঠেললো, দুটোই পসিবল হতে পারে। এবং তাদের যে নেট ফোর্স বা নেট ইলেকট্রিক ফিল্ড সেটা যদি জিরো হয়, কথাটা কি বোঝাতে পারলাম? তার মানে কি নেট ইলেকট্রিক ফিল্ডটা এখানে জিরো, এই যে +4 কিউ চার্জ তার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করলাম সেটা এটা, কিউ চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড বের করলাম সেটা এটা, অসুবিধা নেই। বলছে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো, তার মানে কি নেট ইলেকট্রিক ফিল্ড জিরো, মানে এর জন্য ইলেকট্রিক ফিল্ড একটা যদি এদিক বরাবর ডিরেকশন হয়, এর জন্য যদি এদিক বরাবর হয় এবং এরা দুজনে যদি সমান হয়ে যায় তবেই তো এই পয়েন্টে জিরো হয়ে গেল, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো। সো নাও আমরা কি বলতে পারি, তাহলে এরা দুজনে যদি সমান হয়ে যায় তবেই বলতে পারবো কি সেম ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো। তাহলে কি এই দুটোর যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেটা সমান হয়ে যাওয়া মানেই কি এখানে জিরো ইলেকট্রিক ফিল্ড পাওয়া, তাই না? কথাটা কি বোঝাতে পারছি? দেখো না, সিম্পল জিনিস, দুদিক থেকে যদি আমি সেম পরিমাণ বল দিয়ে টানি, আমি এদিক দিয়ে এফ দিয়ে টানছি এদিক দিয়ে, তাহলে কি এবারটা নড়তে পারবে? এখানে দাঁড়িয়ে থাকবে না, সেরকম ব্যাপারটা। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হতে হবে। ওকে, তাহলে তুমি বলবে যে এরা দুজনে সমান বা এটা মাইনাস এটা ইকুয়াল টু জিরো, এটা মাইনাস এটা ইকুয়াল টু জিরো, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো পাচ্ছে, মানে নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু জিরো। নেট বলতে এটা মাইনাস এটা বা এটা মাইনাস এটা যেখানে একটা করো। সাপোজ আমি বলতে পারি যে এটা বেশি চার্জ বেশি ফোর্স দিচ্ছে, এটা কম চার্জ কম ফোর্স দিচ্ছে, সেটা কিন্তু নয়। কেন? কারণ দেখো এটা জিরো কখন হতে হবে? জিরো হবে তখনই যখন এদিকের ফোর্স এবং এদিকের ফোর্স কি সেম হবে, মানে ইলেকট্রিক ফিল্ড যখন সেম হবে। ওকে, তাহলে তুমি বলতেই পারো যে এটা মাইনাস এটা ইকুয়াল টু জিরো, তাহলে E1 ইকুয়াল টু E2, এটাই আসছে আমাদের। ওকে, একদম সিম্পল জিনিস, ফিজিক্সটা বুঝে বুঝে করো। হ্যাঁ, সো E1 মানে কত? তুমি বলছো 4Q ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার, ফাইন, ইকুয়াল টু Q ডিভাইডেড বাই 4πε0 আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, সো এখানে কিউ কিউ ক্যান্সেল করে দাও, 4πε0 ক্যান্সেল করে দাও, তাহলে এখানে মাল্টিপ্লাই করে দেয় দিক ওদিক, ঠিক আছে? তাহলে এখানে 4 ইন্টু আর মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা পাচ্ছি আমরা। এইটাকে যদি আমরা ভাঙি, এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র, তো আর স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটাকে ভেতরে ঢুকিয়ে দিলে 4r স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 আর এক্স প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। হ্যাঁ, এটাকে এদিকে নিয়ে আসলে পরে 4r স্কোয়ার মাইনাস 8rx নিয়ে আসলে পরে প্লাস 3x স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাই না? ঠিক, এটাকে তুমি সিধরাচার্যের সূত্রে ফেলে করতে পারো, বাট এখানে আর এর মানটা আমরা জানি। আচ্ছা, উত্তরটা কেমন দিয়েছি একটু দেখি। এইটা উত্তর লেগেছে তো 20 সেন্টিমিটার আসার কথা, দেখা যাক। সো আর এর মানটা পুট করে দিই। আর এর মানটা পুট করে দিই, তুমি সিজিএস বা এসআই যাই পুট করো না কেন পুট করে দাও, অসুবিধা নাই, অসুবিধা নাই, ঠিক আছে? সো 4 ইন্টু 30 তার হোল স্কোয়ার মাইনাস, কারণ দেখো তুমি এখানে যদি এসআই সিস্টেমে করতে এইসব তো কেটে যেত না, আলটিমেট 1/, ধরো কে রয়েছে, বা এসআই সিস্টেমে ফ্রি মিলে, সরি সিজি সিস্টেমে ফ্রি স্পেসের জন্য কি যে 4πε0 থাকতো না, 4πε0 থাকতো না, কারণ সেটা 1 হয়ে যায়, তো আলটিমেট থাকে না, একই ব্যাপার। সো এখানে আর এর মান তুমি সিজিএস বা এসআই সিস্টেম পুট করো, জিনিসটা একই। ওকে, তাহলে এখানে 8 ইন্টু 30 মানে 3×24, রাইট, ইন্টু এক্স প্লাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0। সো 3, ঠিক আছে, 3x স্কোয়ার মাইনাস 240x আগে পর লিখছি, প্লাস 30 গুণ 30, 3 তিরিক্ষে 9, 0 0, রাইট, 3 তিরিক্ষে 9 আর দুটো 0, 900, 900 গুণ 4, 4 9 36, 3 6 0 0,
এটা পাচ্ছি আমরা। 3 দিয়ে যদি কেটে দিই তাহলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 3 8 24 80 প্লাস 3 3 3 3 3 12 36। ওকে, এইটাকে ভাঙা যায় দেখো এবার, তাহলে এখানে 80 রয়েছে, সো 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 সিধুর আচার্যে ভেঙে ফেলে দিলেও হয়। আর এখানে কত করা যেতে হবে, 20 ইন্টু 40, না 20 ইন্টু 40 হবে না, 20 ইন্টু 8, তাই না, এটা মানে 20 প্লাস যদি আমি 5 6 করি আমরা, 6 20 প্লাস 6 যদি করি তাহলে হয়ে যাবে দেখো মানে 60। সো এক্স স্কোয়ার মাইনাস যোগ করে 80 আনতে হবে, গুণ করে এত, সো 60 প্লাস 20 ইন্টু এক্স প্লাস এইটা, ঠিক লিখলাম। সো এক্স স্কোয়ার মাইনাস 60x মাইনাস 20x প্লাস 1200 ইকুয়াল টু 0। সো এক্স এখান থেকে যদি আমি এক্স কমন নিই সুতরাং এক্স মাইনাস 60 থাকবে, আর এখানে মাইনাস 20 কমন নিলে পরে এক্স মাইনাস আবার 60 থাকবে ইকুয়াল টু 0। সো এক্স মাইনাস 60 কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস 20 কমন নিলাম, এটা থাকছে। ওকে, ঠিক লিখলাম তো, মাইনাস 20 নিলাম, এক্স মাইনাস 60, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি দুটো জিনিস পাচ্ছ, যে একটা এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0, আর এখানে এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্সের ভ্যালু হতে পারে 60 আর এক্সের ভ্যালু হতে পারে 20। এইবার কথাটা বোঝো, ফিজিক্সটা দেখো এবার, এদের মধ্যে ডিস্টেন্সই ভাই 30, এদের মধ্যে ডিস্টেন্সই 30, তাহলে ইলেকট্রিক ফিল্ড এদের ভেতরে কোনো একটা পয়েন্টে 0 হবে। কারণ আমি ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছিলাম অনেক একটা, মানে যখন থিওরি পড়েছিলাম, যদি এখানে পজিটিভ চার্জ থাকে, এখানে যদি পজিটিভ চার্জ থাকে কি হবে, ইলেকট্রিক ফিল্ড এইরকম যাবে, রাইট, এরকম বেরিয়ে চলে যাবে, এদিকে 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 এরকম হবে, তাই তো, এরকম হবে। এইখানে উদাসীন অঞ্চল থাকে, উদাসীন মানে সেখানে ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে। তাহলে এদের মধ্যেই কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, আদারওয়াইজ এদিকে সমস্ত পয়েন্টে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকবে। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স যদি 30 হয়ে থাকে, নিশ্চয়ই এই 30-এর মধ্যেই কোনো একটা মানে ডিস্টেন্সই হবে, 30-এর বেশি ডিস্টেন্স হতে পারবে না। 30-এর বেশি মানে কি, এদিকে বেশি হয়ে যাবে বা এদিকে হবে, সেটা পসিবল না, কারণ এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড থাকবে। ফিজিক্সটা বোঝো বাবা। তাহলে কি, তাহলে এদের মধ্যে কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স হবে 30, তাহলে তোমার আনসার কত হবে, 30-এর কম কে রয়েছে, 30-এর কম যে রয়েছে সেটাই তোমার আনসার হবে। তাহলে এক্স ইকুয়াল টু এত সেন্টিমিটার, এটা তোমার আনসার হবে। 60 হতে পারে না, কেন হতে পারে না, কারণ সেটা কি, তাদের মধ্যে যে ডিস্টেন্স তার থেকে বেশি হয়ে যাচ্ছে, বেশি পয়েন্টে তো হবে না, ফিজিক্স তো হবেই না সেখানটা, তাই না? তাহলে তাদের মধ্যবর্তী কোনো একটা বিন্দুতে হবে, সেটা কত, এক্স ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এবং এটা কোথা থেকে ভ্যালুটা, 4Q থেকে, আমি 4Q থেকে কনসিডার করেছিলাম। সো 4Q থেকে, দেখো এখানে এটা 4Q থেকে ধরে নিয়েছে, 4Q থেকে 20 সেন্টিমিটার। আর তোমাকে যদি বলে তাহলে কিউ থেকে কতখানি, তাহলে ভাই আর মাইনাস এক্স হবে, মানে 30 মাইনাস 20 মানে 10। তাহলে এটা তোমার কিউ থেকে, মানে কিউ চার্জ থেকে 10 সেন্টিমিটার দূরত্বে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন, 11 নম্বর কোয়েশ্চেন, WBJEতে এসেছিল। বলছে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান মাইনাস ই। জানি আমরা ইলেকট্রনের চার্জ মাইনাস ই হয়ে থাকে, মানে একটা সুষম ইলেকট্রিক ফিল্ড, মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এরকম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, সেখানে একটা চার্জ রয়েছে মাইনাস, মানে ইলেকট্রন রয়েছে সেখানে একটা, তার চার্জ কত, মাইনাস ই, রাইট, এটা ইলেকট্রন বসায়, যার মাস হচ্ছে তোমার এম। বলছে ই এর মান এমনই যে ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনটির ওজনের সমান। আচ্ছা, তাহলে এরকম ঘটনাটা দেখো, প্রশ্নটা বোঝো, কোশ্চেন নাম্বার 11।
কি এরকম মনে করো তোমার ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে। ওকে, এটা আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এখানে একটা ইলেকট্রন বসে আছে, এখানে ইলেকট্রনটার চার্জ তোমার -e, মাস তোমার m। বলছে তাহলে ইলেকট্রন যেহেতু বসে আছে তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছে, তাহলে ইলেকট্রনটার উপর একটা ফোর্স কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, রাইট? সো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন কি জানো তুমি? ফোর্স পার ইউনিট চার্জ। তাহলে ফোর্স কত হবে? চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড। তাহলে ফোর্সের ডিরেকশন হবে কি? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বরাবর, রাইট? চার্জটা যদি পজিটিভ হয়, কিন্তু চার্জটা তো এখানে নেগেটিভ, তাহলে চার্জটা যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে যাচ্ছে ফোর্সটা কোন দিক হবে? ঠিক তার অপোজিট দিক বরাবর ফোর্স কাজ করবে। তাহলে ফোর্সটা ঠিক এই দিক বরাবর হবে, এবং ফোর্সের ভ্যালু কত হবে বলো? যে ইলেকট্রনিক চার্জ মানে -e ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই যে মাইনাস সাইনটা কি রিপ্রেজেন্ট করছে? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিকে, ফোর্সটা ডিরেকশন ঠিক তার অপোজিট দিকে। বুঝতে পারলে? এবার কোশ্চেনটাই বলছে এই যে পরিমাণ ফোর্স ইলেকট্রনটা ফিল করবে এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থেকে, তার ওজনের সাথে সাথে কি সমান হবে। তার ওজন কনসিডার করলাম কি আমি? mg। তাহলে তার ওজনের সঙ্গে কিন্তু সমান হবে। ওকে, তাহলে তুমি এখানে বলবে সুতরাং যে এফটা কত? এফটা তোমার m ইন্টু জি। তাহলে অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন আমরা বলতেই পারি যে ফোর্সের ম্যাগনিটিউড যদি দেখি আমরা, তাহলে এফ মড ভ্যালু দ্যাট উইল বি ই ইন্টু ই হবে। ই তোমার ইলেকট্রনিক চার্জ আর ক্যাপিটাল ই তোমার ইলেকট্রিক ফিল্ড। ফাইন। সো সুতরাং ই ইন্টু ক্যাপিটাল ই ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সো ইলেকট্রিক ফিল্ড কত হয় বাবা? mg ডিভাইডেড বাই ই। বুঝতে পারলে? সো এটা তোমার আনসার হবে। দেখো এ তোমার অপশন হবে। ফাইন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে সমমানের 3টি ধনাত্মক ও 3টি ঋণাত্মক আধান একটি সুষম ষড়ভুজ, এই যে ছবিটা এখানে দিয়ে দিয়েছে, পি কিউ আর এস টি ইউ এর 6টি শীর্ষবিন্দুতে স্থাপন করা হলো। ঠিক আছে, মানে 3টি ধনাত্মক আধান 3টি ঋণাত্মক আধান স্থাপন করা হয়েছে, বাট মানে কোন পয়েন্টে ধনাত্মক কোন পয়েন্টে ঋণাত্মক সেটা কিন্তু আমাদেরকে বলে দেয়নি। অ্যাকচুয়ালি সেটা আমাদেরকে বের করতে হবে, জাস্ট এখানে ব্রেন কাজে লাগিয়ে করতে হবে। হ্যাঁ, দেখো বলছে এর ফলে ষড়ভুজের কেন্দ্র ওতে তড়িৎ প্রাবল্য, তাহলে যে ও বিন্দুতে যে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড কেবলমাত্র আর বিন্দুতে রাখা একটি ধনাত্মক আধান, তাহলে আর বিন্দুতে পজিটিভ চার্জ বলে দিল, ধনাত্মক আধানের জন্য সৃষ্ট তড়িৎ প্রাবল্যের দ্বিগুণ হয়। তাহলে আর বিন্দুতে যে চার্জ তোমার রেখেছে তার জন্য ও বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডে কী হবে? দ্বিগুণ হবে। বুঝতে পারলে? যেহেতু ধনাত্মক রেখেছে, কিউ মানে ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলছে, তাহলে আমি এখানে একটা ইউনিট চার্জ আমি কনসিডার করতে পারি। এখানে কি ইউনিট পজিটিভ চার্জ রয়েছে। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনে আমরা কি দেখেছিলাম? ইউনিট পজিটিভ চার্জ নিয়ে আমরা, তাই না? সো এই যে ক্যাপিটাল আর এই পয়েন্টে সাপোজ একটা প্লাস কিউ চার্জ রয়েছে, মানে সবারই মধ্যে সেম পরিমাণ চার্জ, বাট কারোর কাছে পজিটিভ কারোর কাছে নেগেটিভ রয়েছে। তাহলে কি হবে দেখো, এ মানে অ্যাকচুয়ালি কোশ্চেনে যেটা বলেছে সেটা আমি বলছি আগে। সো আর পয়েন্টে যে প্লাস কিউ চার্জ রয়েছে এটা কি করবে? ও পয়েন্টে যে +1 চার্জ রয়েছে তাকে ফোর্স দেবে, মানে বিকর্ষণ করবে। সো এদিক বলে বিকর্ষণ করবে। কোশ্চেনটা বলছে যে এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা কি দ্বিগুণ হবে, তার মানে এটা এক্সিস্ট করে যাবে। ওকে, বলছে তবে তাহলে পি কিউ আর এস টি ইউ বিন্দুগুলিতে আধানের বিন্যাস কেমন হবে, মানে কোথায় তাহলে কেমন চার্জ রয়েছে সেটা আমাকে বের করতে বলেছে। আমি এইখান থেকেই বলে দিচ্ছি, হ্যাঁ ছবিটা রাখছি না। দেখো তাহলে এইখানে প্লাস আর মানে আর পয়েন্টে প্লাস কিউ চার্জ রয়েছে। আমি বলছি সাপোজ এই যে পি পয়েন্টে, জানি না পি পয়েন্টে প্লাস রয়েছে না নেগেটিভ রয়েছে, সাপোজ আমি ক্যান্সেল করছি পি পয়েন্টে নেগেটিভ রয়েছে। তাহলে পি পয়েন্টে যদি নেগেটিভ থাকে তাহলে এ কী করবে? এই দিক বরাবর, আচ্ছা এখানে আমি দাগ টেনে নিই সব দিক থেকে, এটা এইবার এই ক্যালিতে দেখাই। তাহলে পি পয়েন্টে সাপোজ যদি নেগেটিভ চার্জ থাকে, ও পয়েন্টে কিন্তু +1 চার্জ রয়েছে, তাহলে কী করবে? টানবে, আকর্ষণ করবে, এদিক বরাবর ফোর্স দেবে। ফাইন, বুঝলাম। এবার এইখানে আসো এস পয়েন্টে, আগে কিউতে যাচ্ছিলাম, আগে এসে আসছি, কেন আসছি বুঝতে পারবে। এস পয়েন্টে আমি যদি নেগেটিভ চার্জ বসাই তাহলে ওই দিক বরাবর টানবে। এবার দেখো ফিজিক্স বোঝো, পি থেকে ওর যে ডিস্টেন্স, ও থেকে এসের ডিস্টেন্সও সেম, তাহলে এইটুকুনি যে মানে ফোর্স মানে ইলেকট্রিক ফিল্ড বলো বা ফোর্স বলো যা ভ্যালু হবে
আর এখান থেকে এইটুকুনি ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স ভ্যালু কিন্তু সেম হবে, তাহলে সমান বাট অপোজিট, তাহলে কি নেট কী হলো, নেট ফোর্স বা নেট ইলেকট্রিক ফিল্ড কী হলো, জিরো হয়ে গেল না। তাহলে পি পয়েন্ট এবং কিউ পয়েন্টে যদি আমি নেগেটিভ চার্জ বসাই তাহলে কি ও পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো। তাহলে একটা জিনিস বুঝলাম যে পি পয়েন্ট আর এস পয়েন্টে ভাই মাইনাস কিউ চার্জ রয়েছে। ফাইন, কিউ পয়েন্টে চলে আসো। তাহলে কিউ পয়েন্টে সাপোজ আমি যদি বলি যে পজিটিভ চার্জ রয়েছে, এটা মাইনাস হতে পারে পজিটিভ হতে পারে, ঠিক আছে, আমি কনসিডার করলাম মাইনাস। আনসার কী হবে সেটা আসছি আমরা। সাপোজ এখানে যদি আমি পজিটিভ বলি তাহলে এখানেও পজিটিভ হতে হবে। কেন পজিটিভ হতে হবে দেখো, কারণ এই ব্যাটা ঠেলবে এদিক বরাবর, আবার এই ব্যাটা এদিকে ঠেলবে, তাহলে কি নেট ফোর্সটা জিরো হয়ে গেল। তাহলে ও পয়েন্টে নেট ফোর্স জিরো। এইবার দেখো আর পয়েন্টে যদি তুমি পজিটিভ চার্জ নাও এবং ইউ পয়েন্টে তুমি যদি পজিটিভ নিতে, ইউ পয়েন্টে যদি পজিটিভ নিতে, তাহলে কিন্তু আর পয়েন্টের জন্য যে নেট ফোর্স নেট ইলেকট্রিক ফিল্ড কিন্তু দ্বিগুণ হতে পারবে না। কেন পারবে না, কারণ দেখো এইটা যদি পজিটিভ নাও তাহলে কী করবে, এদিক বরাবর ঠেলবে, আটটা পজিটিভ এদিক বরাবর ঠেলবে, তাহলে নেট ফোর্স তো জিরো হয়ে গেল বা নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে গেল। তাহলে ও পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো বলতাম আমরা যদি এরকম কম্বিনেশন হতো। বাট কোশ্চেনে কিন্তু সেটা বলেনি, কোশ্চেনে বলেছে ইলেকট্রিক ফিল্ড কিন্তু জিরো নয়। তাহলে কী করবো আমরা, তাহলে আর পয়েন্টে তো বাবা পজিটিভ রয়েছে, তাহলে আমি ইউ পয়েন্টে যদি নেগেটিভ করে দিই তাহলে দেখো মিলে গেল। আর পয়েন্টে পজিটিভ এবারটা এদিকে ঠেলবে, ইউ পয়েন্টে নেগেটিভ এও এদিকে টানবে, তাহলে এই যে আর পয়েন্টের জন্য নেট ইলেকট্রিক ফিল্ড কোন দিক বড় হচ্ছে দেখো এদিক বরাবর, দ্বিগুণ হয়ে গেল না। কারণ কি এর জন্য এদিক বড় পাচ্ছ তুমি, আবার ইউ এর জন্য আবার এদিক পাচ্ছ তুমি, তাহলে দুটো পাচ্ছ না, মানে দুই মানে প্লাস হয়ে যাবে, তাহলে দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এই কনফিগারেশন তোমার আনসার হতে পারে। তাহলে অপশন দেখো, অপশন সিটা একটু মেলাও। তাহলে প্রথমে পি পয়েন্ট, এই যে এটা পি, পি এর মানটা নেগেটিভ, আমি নেগেটিভ ধরেছি। কিউ এর মানটা পজিটিভ, পজিটিভ ধরেছি। আর এর মানটা পজিটিভ, পজিটিভ ধরেছি, মিলে গেছে এটা। এস এর মানটা আমি নেগেটিভ ধরেছি, নেগেটিভ ধরেছি, মিলে গেছে। টি এর মানটা আমি পজিটিভ ধরেছি, পজিটিভ ধরেছি, এটা মিলে গেল। ইউ এর মানটা নেগেটিভ ধরেছে, নেগেটিভ ধরেছে, মিলে গেছে। আমি যে কনফিগারেশন কনসিডার করেছি সেটার সাথে কিন্তু সিটা মিলছে। আদারওয়াইজ যেগুলো আছে সেগুলো চেক করে দেখো মিলবে না, যেগুলো আছে সেগুলো চেক করে দেখো মিলবে না। আরেকটা মানে কনফিগারেশন হতে পারে এরকম, যেটা বললাম আমি, হয় এটাকে তুমি পজিটিভ ধরো এবং এটাকে তুমি নেগেটিভ বলে দাও, বা এইটাকেও তুমি পজিটিভ বলতে পারো, মানে যেমনভাবে পসিবল হয় সেগুলো তুমি করতেই পারো। সেরকম যদি অপশান মিলে যায় তাহলে সেটাই হবে। এখানে মুখস্থ কিন্তু কিছু নেই, এখানে এই অপশানটা মিলছে কারণ মাইনাস মাইনাস এভাবে করেছে, যা আছে আর কি মিলেছে আর কি। তোমার কিন্তু আদার্স আরও ওয়েতে মিলতে পারে, এরকম না যে একটাই পসিবিলিটি রয়েছে এখানে। তুমি ভালো করে চেক করে দেখো, এখানে আদার্স আরও পসিবিলিটি রয়েছে। এখানে পজিটিভ, এখানে পজিটিভ হলে তাও পসিবল, এখানে পজিটিভ পজিটিভ হলে তাও পসিবল, নেগেটিভ নেগেটিভ হলে তাও পসিবল। বুঝতে পারলে? বাট এই দুটোর ক্ষেত্রে কিন্তু মানে এই কোশ্চেনটা যদি হয়ে থাকে তাহলে এটা পজিটিভ হতে হবে, এটা নেগেটিভ হতেই হবে। এইটা পজিটিভ নেগেটিভ হতে হবে, বাট এরা দুজন না, মানে এই যে পি এস কিউ টি, এরা পজিটিভ পজিটিভ হতে পারে, নেগেটিভ নেগেটিভ হতে পারে, যা খুশি ভাই। বুঝতে পারলে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেনটা বলছে সমমানের দুটি ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু আধান যথাক্রমে এই পয়েন্ট মানে a/2 পয়েন্টে রয়েছে একটা। দেখো আমি যদি কোঅর্ডিনেট সিস্টেম বলি তাহলে কি জানি আমরা x, y, g হয়ে থাকে, রাইট? তাহলে এরকম হবে, সাপোজ দিস ইজ x, y অ্যান্ড g। তাহলে 0, 0, বাট a/2 মানে কি z এর মানে a/2 রয়েছে, রাইট? মানে এখান থেকে এটুকুনি a/2, এটা পজিটিভ। এবং আরেকটা রয়েছে কি মাইনাস a/2তে, তাহলে এই দিকটা ধরলাম মাইনাস a/2, তাহলে জেড অ্যাক্সিস বরাবর রাখা হলো। বলছে যখন অপর একটি ধনাত্মক বিন্দু আধানকে মাইনাস এ থেকে, দেখো এক্স এর মান কি এখানে মাইনাস এ থেকে ওয়াই এর মান দেখো এখানে এ বলেছে, এ বিন্দুতে স্থানান্তরিত করা হলো, তখন তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত হবে, মানে এরকম বলতে চাইছে। কোশ্চেন 13 বোধহয়। এটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এটা আমাদের এক্স, এটা আমাদের ওয়াই, এটা আমাদের জেড। তাহলে এইখানে একটা চার্জ রয়েছে মাইনাস a/2তে, আর এখানে একটা রয়েছে, এইখানে একটা রয়েছে, এটা সরি এটা মাইনাস নয়, উপর পজিটিভটা এদিকে হলো, এটা মাইনাস a/2। আরেকটা বলেছে এক্স এর ভ্যালুতে রয়েছে এ, মানে এটা একটু বড় করে দিই, ধরলাম এইখানে রয়েছে
এইখানে রয়েছে এ, আর ওয়াইতে রয়েছে তোমার এ, মানে ডিস্টেন্সটা এখানে চার্জ রয়েছে। সো এ থেকে এই যে মাইনাস, এই যে মাইনাস বলছি, এক্স এর এ পয়েন্ট থেকে ওয়াই এর এ পয়েন্টে আসবো আমি, তার জন্য কৃতকার্যকতা আমাদেরকে এটা বের করতে হবে, বুঝতে পারলে? কৃতকার্য আমাদেরকে বের করতে হবে, মানে একটা আচ্ছা আচ্ছা এখানে মাইনাসে বলেছিল, হ্যাঁ এটা মাইনাসে বলেছিল, তাহলে মাইনাসে মানে কিন্তু এই দিকটা বললে হবে না, তোমার এই ভেতরের দিক বলে যেতে হবে, বুঝতে পারলে? তাহলে এইখানটা তোমার ধরো মাইনাসে, তাহলে আশা করি ছবিটা বুঝতে পারছো, মানে দেওয়ালের ওই দিক ভেতরটা এটা, তাহলে দেওয়ালের ভেতরে একটা চার্জ রয়েছে এখানে, এখান থেকে তুমি মানে মাইনাস এ পয়েন্ট থেকে এই পয়েন্টে স্থানান্তরিত করলে, তার জন্য তোমার কৃতকার্যকতা সেটা বের করতে হবে। দেখো এই যে ওয়ার্ক ডান, যেহেতু একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি এটা কি বলে, কনজারভেটিভ কোয়ান্টিটি। ইলেকট্রিক ফিল্ড ইজ আ কনজারভেটিভ কোয়ান্টিটি, কনজারভেটিভ কোয়ান্টিটি। তার মানে কি? তার মানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি যদি ক্লোজ পাথে, মানে ক্লোজ পাথের যদি ওয়ার্ক ডান দেখো সেটা 0 হবে। তোমরা 11-এ নিশ্চয়ই পড়েছো কনজারভেটিভ সিস্টেম, ঠিক আছে? এক সেকেন্ড আমি একটু ল্যাপটপটাকে চার্জ দিয়ে নিই। আচ্ছা, যেটা বলছিলাম যে কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ক্লোজ পাথে যদি তুমি ওয়ার্ক ডান দেখো, মানে ওয়ার্ক ডান ফর ক্লোজ পাথ, এটা কি এফ ডট dr, সেটা কিন্তু 0 হয়, ঠিক আছে? এই যেটা ফোর্স দিয়ে দেখালাম, আমি ইলেকট্রিক ফিল্ডে বলতে পারি, কারণ ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশন রয়েছে, এফ ইকুয়াল টু কী হয় বলো, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, রাইট? এটাকে সিমিলারলি আমরা এরকমও বলতে পারতাম যে ইন্টিগ্রেশন ই ডট dr ইকুয়াল টু 0, এটা ক্লোজ সিস্টেমের জন্য, ওকে, ক্লোজ পাথে। এবং আরেকটা যেটা হয় যে পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান ইন ক্লোজ পাথ 0 হয়, এটা 1 নম্বর কেস। আর সেকেন্ড কি, পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। পাথ ইন্ডিপেন্ডেন্ট মানে দেখো শুধুমাত্র পজিশনের উপর ডিপেন্ড করে, মানে ধরো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট তার উপর ডিপেন্ড করে, বাট পাথের উপর কিন্তু ডিপেন্ড করে না, মানে কোন পাথে গেল সেটা কিন্তু ডিপেন্ড করে না, ঠিক আছে? সো শুধুমাত্র কি পয়েন্টের উপর ডিপেন্ড করে, পজিশনের উপর ডিপেন্ড করে, বাট পাথ ইন্ডিপেন্ডেন্ট, পাথ ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে ধরো তোমার এই পয়েন্টে রয়েছে, তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ড কত তুমি জানো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত তুমি জানো, যেহেতু পাথের ওপর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই পয়েন্ট থেকে যখন তোমার এই পয়েন্টে আসছে, তাহলে কি কোনো কার্য করবে? কি কোনো কার্য করবে না, কারণ কি তুমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছো, বুঝতে পারলে? তো যেহেতু তুমি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রয়েছো, তার মানে কি এই পয়েন্ট থেকে তুমি যখন এই পয়েন্টে আসবে তোমার ওয়ার্ক ডান কত হবে? 0 হবে। কথাটা কি বলতে পারলাম? মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে পরে ধরো এরকম, মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে তুমি এইখানে আসবে, এই পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে তুমি আসবে, ঠিক আছে? তাহলে তোমার ওয়ার্ক ডান কি হবে? তোমার যে ওয়ার্ক ডান হবে, তাহলে এ থেকে তুমি বিতে যাবে, সো এ পয়েন্ট থেকে তুমি বিতে যাবে, সো তোমার ই ডট ডিআর হবে, ওকে? তাহলে তুমি সব ভ্যালু জানো, তাহলে এ পয়েন্টে থেকে বি পয়েন্টে তুমি যখন আসবে, হ্যাঁ, তখন তোমার ওয়ার্ক ডানটা কত হবে? যেহেতু পাথের উপর ইন্ডিপেন্ডেন্ট হয়, তার মানে কি এই পয়েন্টে যা ইলেকট্রিক ফিল্ড, যেহেতু ডিস্টেন্সটা সেম দুজন থেকে, তাহলে এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম, মানে এই পয়েন্টের জন্য যে ওয়ার্ক ডান আর এই পয়েন্টের জন্য ওয়ার্ক ডান সেটা কি সেম হবে, তারপরে কি 0 আসবে তোমার, বুঝতে পারলি? মানে মানে ভাবতে হবে জিনিসগুলো, ভেবে বুঝে বুঝে করতে হবে। তাহলে এই পয়েন্টে যে ইলেকট্রিক মানে ওয়ার্ক ডান পাবে তুমি, আর এই পয়েন্টে যে ওয়ার্ক ডান পাবে তুমি সেম পাবে, তার ফলে কি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তুমি আসবে, যে টোটাল যে ওয়ার্ক ডান সেটা কত হবে? 0 হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমার আনসার 0 হবে।
যেহেতু পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে। হ্যাঁ, এখানে বলেছে দেখো প্রাথমিক ও অন্তিম পাথ বিন্দুদ্বয় সংযোগকারী পথের উপর নির্ভরশীল না, কারণ পথের উপর নির্ভরশীল করে না, ঠিক আছে, তার জন্যই তো 0 হয় বাবা, পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে। আচ্ছা, এগুলো অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনে আমরা সুন্দর করে করাই, মানে পাথ ডিপেন্ডেন্ট ক্যালকুলেশন করে দেখানো যায়, ঠিক আছে। মানে এই যে ওয়ার্ক ডান বললাম ক্লোজ পাথে 0 হয়, তোমাদের যদি মনে হয় আমাকে বলো, আমি তোমাদেরকে ক্যালকুলেশন করিয়ে দেবো, ঠিক আছে। আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো যে তোমাদের চাই কি চাই না, তাহলে কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো যে কী করে আমরা এই কনজারভেটিভ সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডান ক্লোজ মানে ওয়ার্ক ডান ইন ক্লোজ পাথ 0 বলি, পাথ ইন্ডিপেন্ডেন্ট বলি, কী করে হয় আমি তোমাকে একদম সুন্দর করে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। আমি এখানে ক্যালকুলেশনটা করছি না, তোমাদের যদি মনে হয় আমাকে কমেন্ট করে বলো তোমরা, আমি তোমাদের জন্য করে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। গ্র্যাজুয়েশন এগুলো আমরা করাই। তো দেখো 14 নম্বর কোশ্চেনটা কি, 14 নম্বরটা বলছে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বল রেখা, মানে লাইন অফ ফোর্স, ধনাত্মক আধান মানে পজিটিভ চার্জ নাও তুমি, তার জন্য কী হয় বাবা, এদিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে বেরোবে, রাইট, চারিদিকে বেরিয়ে যাবে, উপরের দিকে বেরিয়ে যাবে, এটা এরকম হয়, ছবি এঁকে দেখিয়েছিলাম। তাহলে কী হবে, বহির্মুখী হবে, তোমার অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। যে একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের বল রেখা কেমন হবে, বিচ্ছিন্ন ঋণাত্মক আধান মানে এখানে নেগেটিভ চার্জ নিয়েছো তুমি, তাহলে কী হবে বাবা, ঢুকবে ভেতরে, তাই না, ভেতরে ঢুকবে, কারণ পজিটিভ চার্জ থেকে কি হয়, বেরোয় ইলেকট্রিক ফিল্ড বা লাইন অফ ফোর্স, আর নেগেটিভ চার্জে গিয়ে ঢোকে। মানে ইলেকট্রিক ফিল্ডের যদি ডিরেকশন কেউ জিজ্ঞাসা করে, তুমি অলওয়েজ বলবে পজিটিভ থেকে নেগেটিভ, এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, অলওয়েজ পজিটিভ থেকে নেগেটিভ দিকে। কারণ তার মানে এখানে দেখতে কী বুঝতে পারছো, পজিটিভ থেকে লাইন অফ ফোর্স বেরোচ্ছে এবং নেগেটিভে গিয়ে ঢুকছে, বুঝতে পারলে। 16 নম্বর কোশ্চেন দেখো, সব ছবি কিন্তু আমরা এঁকে দেখিয়েছিলাম। Q1 Q2 আধানের জন্য এই ছবিতে বল রেখা দেখানো হলো, বলছে Q1 Q2 আধানের প্রকৃতি কেমন, অবশ্যই দুজনে কি সম আধান হতে হবে। এবং দেখো এখানে ডিরেকশানটা কিন্তু বলে দিয়েছে, এই দিক বরাবর ডিরেকশন থেকে তুমি কি বুঝতে পারছো, পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, দেখো যেহেতু ঢুকছে তাহলে কি নেগেটিভ হতে হবে, এটাও নেগেটিভ বলে ঢুকছে। যদি ডিরেকশনটা এরকম বাইরের দিকে থাকতো তাহলে তুমি বলতে পজিটিভ, তাহলে দুজনাই কিন্তু নেগেটিভ। ওকে, একদম সিম্পল কোশ্চেন। সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরত্ব, ফাঁপা গোলক মানে এরকম একটা ফাঁপা গোলক রয়েছে, ঠিক আছে, যখন তোমাকে বাইরে বের করতে বলেছে, দেখো আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, এই ক্যাপিটালটা কি, রেডিয়াস অফ দ্য স্ফেয়ার। ওকে, মানে এরকম ধরো একটা স্ফেয়ার রয়েছে, এরকম একটা স্ফেয়ারটা রেডিয়াস ক্যাপিটাল আর, তোমাকে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে, এই পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে। যেহেতু বাইরে রয়েছে তুমি গসেস থিওরাম অ্যাপ্লাই করতে পারো বা যা খুশি অ্যাপ্লাই করো না কেন, তুমি জিনিসটা কী মনে হবে তোমার, বাইরে থেকে তোমার একটা বলেছিলাম এই যে অবজেক্টটা, এটাকে তোমার তখন কি পয়েন্ট মাস হিসেবে মনে হবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা হবে, কালি দিয়ে দেখা যাচ্ছে না, সো ইলেকট্রিক ফিল্ড যেটা হবে ওই একই রকম চার্জ বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, তাহলে ইলেকট্রিক ফিল্ড ই প্রপোর্শনাল টু 1/r², এটা তোমার আনসার হবে, বুঝতে পারলে। ওকে, বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলক কোনো ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি করে না। আচ্ছা, এখানে একটা গোলক ফাঁপা গোলক বলেছে, যা রেডিয়াস বলে দিয়েছে 2 মিটার, সেন্টিমিটার না মিটার, বলছে গোলক কোনো ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি করে না গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুতে, গোলকের বাইরের কোনো বিন্দুতে, 2 মিটারের অধিক দূরত্বে, 10 মিটারের অধিক দূরত্বে। দেখো মানে কোথায় কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাকে দেখায় বোঝায় ফিজিক্সটাকে। হ্যাঁ, 18 নম্বর কোশ্চেন নাম্বার 18, ভালো করে বোঝো আগে কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এরকম একটা ফাঁপা গোলক রয়েছে, ওটা কি রয়েছে, ফাঁপা গোলক রয়েছে। হলো, সাপোজ আমি কনসিডার করছি গোলকটা রেডিয়াস ক্যাপিটাল আর, বা এ, যা খুশি বলবে তুমি, ঠিক আছে, রেডিয়াস ধরো আমি এ। তোমাকে এরকম কোশ্চেন করতে পারি আমি যে এর সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত আমাকে বের করে দেখো, গোলকটা কিন্তু ফাঁপা মানে হলো স্ফিয়ার, দিস ইজ আ
হলো স্ফিয়ার। ওকে, এটা একটা হলো স্ফিয়ার মানে ফাঁকা গোলক, তাহলে তার ভেতরে কতখানি ইলেকট্রিক ফিল্ড হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ফিজিক্সটা বোঝায়। হ্যাঁ, তো ধরো এটার মধ্যে একটা চার্জ রয়েছে, প্লাস কিউ চার্জ দেওয়া আছে। ওকে, তাহলে সারফেস চার্জ ডেন্সিটি কত হবে? সিগমা ইকুয়াল টু চার্জ বাই এরিয়া, রাইট? তাহলে এটা একটা গোলক, গোলকের ক্ষেত্রে এরিয়া কী হয় বলো? 4πr² মানে a স্কোয়ার। এটা তোমার সারফেস চার্জ ডেন্সিটি। ওকে, লাগবে না, চাপ নেই। এবার দেখো আমি এইখানে একটা এলিমেন্টারি সারফেস কনসিডার করব। তার জন্য আমি আগে অ্যাক্সিস কল্পনা করে দিই। এটা 3 ডাইমেনশনাল, যেহেতু মানে 3D স্ফিয়ার মানে 3D, তাই না? সাপোজ আমি বলছি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস সাপোজ। ওকে, বা তুমি জাস্ট দুটো অ্যাক্সিস দিয়ে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। জিনিসটাকে আমি এরকমভাবে বলি, ধরো তাহলে এই দিকটা তোমার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস আর এদিকটা তোমার নেগেটিভ জেড অ্যাক্সিস, আর এই দিকটা তোমার নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাই তো? তুমি বললে যে এইখানে একটা এলিমেন্টারি চার্জ রয়েছে, এখানে একটা এলিমেন্টারি চার্জ, সেটা কত? ডিকিউ। কতখানি এরিয়া? সাপোজ ডিএস এরিয়া। তাহলে ডিকিউ চার্জ কতখানি হবে? সো তুমি বলতে পারো যে ডিকিউ পরিমাণ চার্জ মানে কত? সিগমা ইন্টু ডিএস, এই পরিমাণ চার্জ হবে এখানটা। তাহলে পরে এইটুকুনি চার্জের জন্য এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো আমরা। সো ইলেকট্রিক ফিল্ডে কী হয় বলো তো? ইলেকট্রিক ফিল্ড যেহেতু এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ঠিক এই দিক বরাবর হবে, রাইট? এই দিক বরাবর হবে। ইলেকট্রিক ফিল্ড আমি ধরলাম ডিই, এই দিক বরাবর। এবং এই যে ডিকিউ পরিমাণ তুমি চার্জ ধরেছো, সাপোজ তুমি বলছো এটা হচ্ছে তোমার থিটা অ্যাঙ্গেল করে আছে, ওয়াই অ্যাক্সিসের সাথে সাপোজ থিটা অ্যাঙ্গেল করে আছে, ওয়াই অ্যাক্সিসের সাথে সাপোজ থিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বের করা আগে। সো ডিই ইকুয়াল টু ডিকিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এ স্কোয়ার, রাইট? এটা তুমি যদি ডিরেকশনের কথা বলো তাহলে এই দিক বরাবর। তাহলে এই ডিটাকে দেখো দুটো কম্পোনেন্টে ভাঙতে পারো তুমি। এটা থিটা অ্যাঙ্গেল হলে পরে এটাও থিটা হবে। তাহলে এই দিক বরাবর একটা কম্পোনেন্ট পাবে তুমি, আর এই দিক বরাবর একটা কম্পোনেন্ট, মানে এই দিক বরাবর একটা কম্পোনেন্ট, এই দিক বরাবর একটা কম্পোনেন্ট। এই দিক বরাবর কম্পোনেন্টটা হবে তোমার ডিই কস থিটা, আর এই দিক বরাবর কম্পোনেন্ট হবে তোমার ডিই সাইন থিটা, কারণ যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কস হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এদিকে একটা কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট পাচ্ছ তুমি। তাহলে যে ডিই ভেক্টর, এটাকে তুমি কি বলতে পারো? ডিই কস থিটা মাইনাস জে ক্যাপ, ডি সাইন থিটা মাইনাস কে ক্যাপ, মানে এরকম বলতে পারো তুমি। সুতরাং যে ডিই ভেক্টর, এটাকে তুমি বলবে ডিই কস থিটা মাইনাস জে ক্যাপ প্লাস ডিই সাইন থিটা মাইনাস কে ক্যাপ। ক্লিয়ার হয়েছে? এটা তুমি বলতে পারো, ফাইন। ওকে, এবার দেখো তোমার তো সিস্টেমটা পুরো কন্টিনিউয়াস সিস্টেম। তাহলে এই পয়েন্টে যেমন তুমি এই ডিকিউ পরিমাণ চার্জ কনসিডার করেছো, সিমিলারলি তুমি এর অপোজিট একদম এই পয়েন্টেও তুমি ঠিক ডিকিউ পরিমাণ চার্জ কনসিডার করতে পারো। এইখানে একই পরিমাণ ডিকিউ। তাহলে এর জন্য ডিরেকশনটা ঠিক এদিক বরাবর হবে। এটা দুটো কম্পোনেন্ট পাবে, একটা এদিক বরাবর কম্পোনেন্ট পাবে, একটা এদিক বরাবর কম্পোনেন্ট পাবে। এদিকে এটা তোমার কত হবে? ডিই কস থিটা হবে, এদিকে তোমার ডিই সাইন থিটা হবে। ঠিক বললাম? ঠিক। তাহলে দেখো এই যে ডিই কস থিটা এর যা ভ্যালু, এর ভ্যালুটাও সেম, তাহলে পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। এটাও দেখো যা ভ্যালু, এটা দেখো তাই ভ্যালু, তাহলে পরস্পর ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেট এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা সেন্টারটা নেট ইলেকট্রিক ফিল্ড কত পাচ্ছ তুমি? 0 পাচ্ছ, তাই নয় কি? নেট ইলেকট্রিক ফিল্ড তুমি কত পাচ্ছ? ফিজিক্সটা দেখো, তুমি 0 পাচ্ছ নেট ইলেকট্রিক ফিল্ড। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড তোমার হবে অ্যাট সেন্টার। সো অ্যাট সেন্টার তোমার যে নেট ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু 0 হবে। বুঝতে পারলে? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা এটা,
এটা তুমি কস কম্পোনেন্ট পাচ্ছ, এটা সাইন কম্পোনেন্ট পাচ্ছ। যখন তুমি পুরো সিস্টেমটাকে যখন তুমি ইন্টিগ্রেট করবে, তখন তুমি দেখতে পাবে যে 0 চলে আসছে। বুঝতে পারলে কথাটা আমার? কারণ কি, এই পয়েন্ট আর এই পয়েন্ট অপোজিট পরস্পরের, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড দুটো পাচ্ছ তুমি, একটা এদিক বরাবর একটা এদিক বরাবর পাচ্ছ। ভ্যালু সেম, কারণ ডিস্টেন্সটা সেম রয়েছে, সেম চার্জ তুমি এখানেও কনসিডার করেছো, এদিকটাও। তাহলে কি ডিস্টেন্সটা সেম, তাহলে তার জন্য তুমি এদিকে একটা কম্পোনেন্ট পাচ্ছ, এদিকে কম্পোনেন্ট পাচ্ছ, পরস্পর দেখো অপোজিট হয়ে যায়, তাহলে পরস্পর কী করছে, ক্যান্সেল করে দিচ্ছে। হোল সিস্টেমটার জন্য তাহলে আমরা বলতেই পারছি যে ইলেকট্রিক ফিল্ড কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড কত আসছে, সেন্টারটায় 0 আসছে। সো নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার ইজ 0। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে তুমি নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট সেন্টার ফর হোল স্ফিয়ার ওকে, এটার জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড দেখছো অ্যাট সেন্টার, সেটা কত আসছে, 0 আসছে। জিনিসটা বোঝাতে পারলাম? ওকে, জাস্ট এই ফিজিক্সটা বুঝে নাও, তাহলে তোমার প্রবলেমগুলো করতে পারবে। এটা হয়ে গেল ডাইপোল নিয়ে করি। বলছে তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ প্রবাহ বলে অভিমুখ কেমন হবে? লম্ব সমদ্বিখণ্ডক বলে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কেমন হয়ে থাকে? আমরা জানি মাইনাস পি ভেক্টর, পি হচ্ছে তোমার কি ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই 4 ছিল না 2 ছিল, আগে বলো তো, 4 থাকে না 2 থাকে? 4 থাকে তাই না? না 4 না, 4ই থাকে, হ্যাঁ 4ই থাকে, ঠিকই বলেছি 4ই থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে তোমার কথা হবে 4 পাই ইপসিলন 0, বাট এখানে আর কিউ ডাইপোল, তাই আর কিউ হয়ে যায়, এটা লম্ব সমদ্বিখণ্ডকের জন্য হয়ে যায় তাই না? তাহলে ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেদিক বরাবর হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ঠিক তার অপোজিট দিক বরাবর হবে। তাহলে এখানে কি হবে দেখো, পি বরাবর না, হবে না, বি অপশন কি বলছে, পি এর বিপরীত দিক বরাবর, হ্যাঁ কারেক্ট, এটা ঠিক হবে। আর লম্ব সমদ্বিখণ্ডক এটা বললাম, আর যদি অক্ষ বরাবর থাকতো তার জন্য ইলেকট্রিক ফিল্ড কী হয়, যে 2p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর কিউ। এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কী হয়, ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেদিক বরাবর ঠিক সেই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়। ওকে ওকে, এখানে দেখো পি ভেক্টর মানে ডাইপোল মোমেন্ট একটি তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ দ্বিমেরুকে মানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলো, সুষম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেছে, তাহলে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে? আচ্ছা, এটা থিওরিতে করাইনি, আমি এখন করিয়ে দিচ্ছি আমি। সো কোশ্চেন নাম্বার 20, কিছুই না, একদম সিম্পল জিনিস। ধরো এরকম তোমার ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, রাইট? এটা তোমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি একটা ডাইপোলকে রেখেছো। সাপোজ এটা আমাদের একটা ডাইপোল, এটা সাপোজ আমার নেগেটিভ চার্জ রয়েছে এখানে, এখানে সাপোজ আমার পজিটিভ চার্জ রয়েছে, ফাইন। তাহলে কি হবে বলো, ফিজিক্স কি বলে, পজিটিভ চার্জ, কারণ ফোর্সের তোমার ডেফিনেশন জানো যে এফ ইকুয়াল টু চার্জ ইন্টু ই হয়। তাহলে এই যে পয়েন্ট, এই পয়েন্টের উপর কতখানি ফোর্স লাগবে, কিউ ইন্টু ই ফোর্স লাগবে। বাট ডিরেকশনটা কী হবে, এটা যদি পজিটিভ চার্জ, তাহলে কি আমি যদি কিউ এর মান যদি পজিটিভ বলি, তাহলে কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেদিক বরাবর ঠিক সেই দিক বরাবরই তাহলে পরে ফোর্সটা লাগবে, ঠিক এই দিক বরাবর ফোর্সটা লাগবে, ফোর্সের মান কিউ ইন্টু ই, ফাইন। সিমিলারলি মাইনাস কিউর উপর যদি আমি রাখি, তাহলে এখানে মাইনাস কিউ বসালে পরে দেখো ইলেকট্রিক ফিল্ড যেদিকে ঠিক তার অপোজিট দিকে ফোর্স লাগবে, তাহলে এদিক বরাবর ফোর্স লাগবে। ভ্যালুটা কিন্তু সেম, তাই না? তার মানে কি ইলেকট্রিক ফিল্ড বরাবর যদি মানে তুমি পজিটিভ চার্জ রাখলে ইলেকট্রিক ফিল্ডের দিকে চার্জটা মুভ করবে, তুমি নেগেটিভ চার্জ রাখলে পরে সেটা ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে মুভ করবে। এই যে ফিজিক্সগুলো এগুলো মাথায় ভালো করে তৈরি করে নাও, হ্যাঁ ওকে। তাহলে এদিক বরাবর তোমার ফোর্স লাগছে, সো মানে এই নেগেটিভ চার্জটা এদিক বরাবর মুভ করার চেষ্টা করছে, আর পজিটিভ চার্জটা এদিক বরাবর মুভ করার চেষ্টা করছে। তোমরা টর্কের ডেফিনেশন পড়েছিলে না? টর্কটা কি দেখো, সমান এবং অপোজিট দিকে ফোর্স, তাহলে সে কী করবে, এই সিস্টেমটাকে রোটেট করানোর চেষ্টা করবে।
ইকুয়াল বাট অপোজিট ডিরেকশনে ফোর্স লাগছে, তাহলে কি এরা পরস্পর কী করবে, রোটেট করানোর চেষ্টা করবে। আমি সাপোজ কনসিডার করছি এদের মধ্যে যে ডিস্টেন্সটা, ডাইপোলটার মধ্যে ডিস্টেন্স, এটা 2D ধরে দিই। ওকে, 2D ধরে দিলাম, ডাইপোলটার মধ্যে ডিস্টেন্স 2D ধরে দিলাম। ওকে, তাহলে টর্কের ডেফিনেশন কাকে বলে, মানে টর্কের ডেফিনেশন কি? টর্ক বলে কি, যে মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সাপোজ এটা আর ক্রস এফ, এটা তোমার টর্কের ডেফিনেশন। এটা এখানে টর্ক কেন আসছে, কারণ দেখো সমান বাট অপোজিট ডিরেকশনে ফোর্স কাজ করছে, তাহলে কি করছে এই সিস্টেমটা পুরোটাকে, মানে ডাইপোলটাকে রোটেট করানোর চেষ্টা করছে, তাই না? এই যে ফোর্স সমান এবং অপোজিট ফোর্স কী করছে, ডাইপোলটাকে রোটেট করানোর চেষ্টা করছে, ট্রাই টু রোটেট দিস ডাইপোল। তাহলে সেখানে একটা ফোর্স টর্ক কাজ করছে, কারণ এটা কিসের জন্য হয়, টর্কের জন্য হয়। সো টর্কের ডেফিনেশন কি বলছে, আর ক্রস এফ, বুঝতে পারলে, আর ক্রস এফ, এটা তোমার টর্কের ডেফিনেশন। এবার ভালো করে দেখো, আর হচ্ছে তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এই যে দুটো পয়েন্টে যে ফোর্স লাগছে তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতখানি, আমি এইটা যদি কনসিডার করি, এখান থেকে এটুকুনি সাপোজ এল, এখান থেকে এটুকুনি কত এল বা আর বলো তুমি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এবং এটা সাপোজ অ্যাঙ্গেল করে আছে থিটা, এটা অ্যাঙ্গেল করে আছে থিটা, ঠিক আছে? তাহলে এই যে 2D আর এল তার মধ্যে একটা রিলেশন হবে, রিলেশনটা বলো কী হবে, তাহলে এটা যদি তোমার অ্যাঙ্গেল করে থাকে, তাহলে 2D, তাহলে এল ইকুয়ালটা আমরা বলতে পারি কি, নাও এল ইকুয়ালটা আমরা বলতে পারি, কারণ এই যে 2D তার দুটো কম্পোনেন্ট, একটা এদিক বরাবর কম্পোনেন্ট হয় এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হয়, যার সাথে অ্যাঙ্গেল থাকে সেটা কস থাকে, যার সাথে অ্যাঙ্গেল থাকে না সেটা কি সাইন থাকে, তাহলে এটা বলবো আমরা কি 2D সাইন থিটা, 2D সাইন থিটা, বুঝতে পারো? তাহলে এল এর মানটা কত, 2D সাইন থিটা। তাহলে টর্কের ডেফিনেশন অনুসারে সেটা কী হবে, টাউ ইকুয়াল টু, হ্যাঁ, আর এর মানটা এখানে হবে কত, 2D সাইন থিটা ইন্টু ফোর্স। আমি যদি ম্যাগনিটিউডের কথা বলি, কথাটা কি বুঝতে পারছো? তাহলে মানে যেরকম তোমরা পড়েছি না, এটা যদি ভাঙি আমরা, এটাকে ভাঙলে কী দেবে বাবা, এটাকে ভাঙলে এরকম দেবে না, যে টাউ ইকুয়াল টু আর ইন্টু এফ ইন্টু সাইন থিটা। আমি জাস্ট একদম ম্যাগনিটিউড বলছি, তাহলে আর ইন্টু এফ সাইন থিটা এরকম পাই আমরা, বুঝতে পারলে? ওকে, সো এখানে দেখো তাহলে আর মানে এল, এই যে এল এর মানটা আমরা এখানে পুট করে দিয়েছি 2D সাইন থিটা। ওকে, সো এটা পাচ্ছি আমরা, তাহলে এটা ম্যাগনিটিউড হয়ে গেল আমাদের। এইখান থেকে কি করতে পারো দেখো, সো এফ, এফ মানে তুমি কি জানো, 2D সাইন থিটা, এফ মানে তুমি জানো ফোর্স চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, এটা তুমি জানো। এবার এই চার্জটাকে এদিকে নিয়ে আসো, 2QD একসাথে রাখলাম, ইন্টু ই রাখলাম, আর এদিকে সাইন থিটা লিখলাম। এই 2QD এটা কি বলো তো, এটা ডাইপোল মোমেন্ট না, তাহলে পি লিখতে পারি, পি ইন্টু ই ইন্টু সাইন থিটা, এটা আমাদের টাউ টর্ক হচ্ছে। তাহলে যে টর্কের ডেফিনেশন তুমি দেখলে, এই যে আর ক্রস এফ, এটাকে ভাঙলে কি হয়, আর এফ সাইন থিটা, তাহলে আর এফ সাইন থিটা সেটাকে আমরা কি লিখতে পারি, আর ক্রস এফ লিখতে পারি। এটাকে ভাঙলে পরে তুমি কি পাবে বলো, মানে ম্যাগনিটিউড যদি দেখি আমরা আর এফ সাইন থিটা, তাহলে এটাকে ভাঙলে পরে আমরা আর ক্রস এফ বলতে পারি। তাহলে এইখানে দেখো পিই সাইন থিটা পেয়েছো, তাহলে এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে কি লিখবেন, ভেক্টর নোটেশন, তাহলে পি ক্রস ই, বুঝতে পারলাম? তাহলে পরে একটা ডাইপোলকে, যে পি, পি হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট, 2QD, ডি তোমার ধরো তুমি এটা এ থেকে বি, মানে এটাকে তুমি যদি এ বলো, এটা তুমি যদি বি বলো, তাহলে এ থেকে বি বরাবর, টু বি ক্যাপ বরাবর। ওকে, তাহলে কি পাচ্ছ, টর্ক তুমি পাচ্ছ দেখো ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ক্রস প্রোডাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার, সরি, টর্ক হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ক্রস প্রোডাক্ট, সেটাই তো পেলাম আমরা, তাই না?
এটা তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো 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 অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, আর যদি এখানে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম না হয় নন ইউনিফর্ম হতো, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আমি ধরেছিলাম সেটা কি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, রাইট? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। যদি ইলেকট্রিক ফিল্ডটা নন ইউনিফর্ম হতো তাহলে সেখানে শুধুমাত্র টর্ক কাজ করতো না, সেখানে ফোর্সও কাজ করতো। তোমাকে আমি ছবিটাকে দেখাই, এটা নেক্সট কোশ্চেনটা এটাই বলেছে, 21 নম্বর কোশ্চেন। মানে ইলেকট্রিক ফিল্ডটা নন ইউনিফর্ম, মানে এরকম এরকম, সরি নন ইউনিফর্ম, রাইট? এরকম ক্রস করতে পারে না। যাই হোক, যদি নন ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড হয়, মানে এরকম ধরো এরকম 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 নন ইউনিফর্ম যদি ইলেকট্রিক ফিল্ড হয়, সেখানে যদি তুমি ডাইপোলকে রাখো কি হবে দেখো। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তার জন্য কি এটা টর্ক কাজ করবে, মানে ঘোরার চেষ্টা করবে, কারণ ডাইপোল যেহেতু এটা সমান এবং অপোজিট ফোর্স রয়েছে তাহলে এটা ঘোরার চেষ্টা করবে। যেহেতু নন ইউনিফর্ম আবার সামনের দিকেও চলে যাবে, তখন একটা অ্যাক্সেলারেশনও পাবে বা একটা টর্কও পাবে। অ্যাক্সেলারেশন মানে কি ফোর্স, তাহলে সেখানে ফোর্সও থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ টর্কও থাকবে, মানে দুটো জিনিসই থাকবে। এখান থেকে আমরা টর্কের ভ্যালু বের করতে পারি, আমার ঠিক ভ্যালুটা মনে পড়ছে না, যতদূর সম্ভব এইটা থাকে, এই ডাইভারজেন্স বলা এটাকে, আমার ঠিক একদম প্রপার মনে পড়ছে না, যতদূর মনে আসছে ডাইপোল মোমেন্ট আর তোমার ফোর্সের সাথে ডাইভারজেন্স থাকে, ঠিক আছে? ডাইভারজেন্স অফ ফোর্স এরকম যত সম্ভব হয়, অথবা উল্টো হতে পারে, হতে পারে। যাই হোক, এটা মনে রাখার দরকার নেই আমাদের। হ্যাঁ, এটা গ্র্যাজুয়েশনে সলভ করা হয়, সলভ করলে পরে মনে চলে আসবে। সো সলভটা অনেক বড়, এটা আমরা তো এখানে করবো না। যাই হোক, তো যেটা বলছিলাম, মানে এখানে মেনলি দেখো টর্ক কাজ করছে, মানে ঘোরাচ্ছে, রোটেশন থাকছে, আবার কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে এগিয়ে নিয়ে যাচ্ছে ফোর্স আর ঘোরাচ্ছে টর্ক, তাহলে দুটো জিনিস কিন্তু থাকবে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। এটা লিখে দাও, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পেরেছ? নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটার ক্ষেত্রে তোমার অপশন হবে বল ও টর্ক, এটা অপশন সি। ওকে, 22 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর প্রযুক্ত, আধানের ওপর বল, বল এফ বল, এখানে এফ হবে, এটা বোধহয় দিকে আছে কিছু, হ্যাঁ আছে, এফ বল প্রযুক্ত হয়, এফ বল প্রযুক্ত হয়। বলছে তাহলে দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে? একদম সিম্পল জিনিস, তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানের ওপর। আচ্ছা, তাহলে অক্ষীয় অবস্থানের ফর্মুলা তোমাকে জানতে হবে, তাহলে 22-এর দাগে, কোশ্চেন নাম্বার 22। তাহলে অক্ষের ওপর যদি রাখে তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হয়, তার জন্য এই যে 2 ইন্টু ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর কিউ হয়, রাইট? এবার কোশ্চেনটা তোমাকে কি বলেছে, বলছে তার জন্য ফোর্স এফ যদি দূরত্ব দ্বিগুণ করা হয়। সো নাও আর প্রাইম কত বলছো তুমি, 2r করে দিলে, দ্বিগুণ করে দিয়েছো তুমি, তাহলে ফোর্স কত হবে বলো, সরি ফোর্স বলছি, ইলেকট্রিক ফিল্ড কত হবে, ইলেকট্রিক ফিল্ড বলেছে না ফোর্স দিয়ে বলেছে, এটা এত বল। আচ্ছা, বল বা ইলেকট্রিক ফিল্ড একই ব্যাপার, কারণ হচ্ছে তোমার চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে গেল। তাহলে তুমি যদি এখানে ফোর্স দেখতে চাও তুমি, তাহলে ফোর্স মানে তুমি কি করবে, জাস্ট চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দাও তুমি, ইলেকট্রিক ফিল্ডকে চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে ফোর্স পাই না আমরা, বুঝতে পারলে? চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা বলতে পারি। সো এটা, সো এখানে কি হবে দেখো, 2p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0, ডিস্টেন্স কিন্তু 2r, তার হোল কিউব। ওকে, তাহলে এইখানে তুমি বলবে 2p ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0, 2 এর কিউব মানে 8 আসবে, রাইট? তাহলে 8 ইন্টু আর কিউব, এইটুকুনি মানে কি আবার ই, তাহলে ই ডিভাইডেড বাই 8, এটা পাচ্ছ তুমি। তাহলে ফোর্স মানে তুমি বললে কি চার্জ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে এখানে তুমি চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি ফোর্স পেয়ে যাবে ডিভাইডেড বাই 8। তাহলে কত আসছে বাবা, এফ প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু এফ বাই 8, এটা তোমার আনসার হবে।
হেপাইট অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি ই হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্ব বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি ই2 হয় তাহলে কী হবে? মানে এরকম বলতে চাইছে অপশন কোশ্চেনটায়। কোশ্চেন নাম্বারটা কত ছিল বাবা? 23। মানে এটা একটা ডাইপোল রয়েছে, তো এভাবে দেখাই। সাপোজ এটা একটা ডাইপোল, এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। ওকে, এই পয়েন্টে মনে করো তুমি ইলেকট্রিক ফিল্ড বের করছো, এটা অ্যাক্সিয়াল পয়েন্ট, এবং বলছে তার পার্শ্বীয়, পার্শ্বীয় বলতে পারপেন্ডিকুলার পয়েন্টের কথা বলতে চাইছে। দূরত্ব সেম, দূরত্ব সেম, মানে এখান থেকে এইটুকুনো দূরত্ব যায়, এখান থেকে এইটুকুনো দূরত্ব সেম। সেম বলেছে না, কি বলেছে? একই দূরত্ব, হ্যাঁ দূরত্ব সেম বলেছে। তাহলে পার্শ্ব, এটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ধরলাম E1, আর এটার জন্য বলছি আমি E2। তাহলে ডেফিনেশন সব জানি আমরা, যেহেতু এটা হয় মানে অক্ষ বরাবর, তাহলে কি হয় যে 2p ভেক্টর ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স সাপোজ r3। আর এটা তোমার হয়ে থাকে মাইনাস পি ভেক্টর ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r3। বুঝতে পারলাম? এটাও ভেক্টর দিয়ে দাও। ওকে, আমি যদি অনলি ম্যাগনিটিউড দেখি তাহলে শুধুমাত্র E2 ইকুয়াল টু বলবো P ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r3। অ্যান্ড এটার জন্য বলবো E1 ইকুয়াল টু 2P ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r3। তাহলে এইটুকুনি মানেই কত আবার E2। সুতরাং তুমি বলতেই পারো যে ভাই E1 ইকুয়াল টু 2 টাইমস E2। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? তাহলে অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গসেস থিওরাম। একদম সিম্পল জিনিস, কিছুই নেই। হচ্ছে কে তড়িৎ ভেদ্যতা সম্পন্ন মাধ্যমে আর ব্যাসার্ধের ও সিগমা আধানের তলমাত্রিক ঘনত্ব বিশিষ্ট একটি গোলকের নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, যেহেতু নিকটস্থ বলেছে তার মানে এরকম বলবে তুমি। সো কোশ্চেন নাম্বার, মানে কাছাকাছি বিন্দু হলে পরেই 24। তো কন্ডাক্টরের জন্য যে মানে যে ফর্মুলা যেটা আমরা পেয়েছিলাম ইলেকট্রিক ফিল্ডে, সেটা কি হয়? E ইকুয়াল টু সিগমা বাই ε0, এটা পাই আমরা। বাট এটা কিন্তু আমরা এসআই সিস্টেমে বলেছিলাম। তোমার অপশন দেখো সিজিএস সিস্টেমে চেয়েছে, মানে এখানে 4πk, কারণ তোমরা বলবে আমরা তাই পড়িনি এটা। তাহলে এটা কী করে করবে দেখো, কিছুই না, যে গসেস থিওরাম সেটা কি বলে যে ফ্লাক্স E ডট ds সেটা ইকুয়াল টু কী হয়? কিউ বাই ε0। এটা কি? এটা ইন এসআই সিস্টেম, মানে এটা মানে তোমার ফ্লাক্স, রাইট? এটা তোমার ফ্লাক্স কিউ বাই ε0। সিমিলারলি আমি যদি ফ্লাক্সটাকে লিখি ইন সিজিএস সিস্টেম, তাহলে এখানে 4π চলে আসে, এটা ইন সিজিএস সিস্টেম। এটা হলো। এইবার আরেকটুখানি কথা বলি, যদি মিডিয়াম হয়, এটা যেরকম কি ফ্রি স্পেসের জন্য বললাম, যদি মিডিয়াম হয়, মিডিয়াম হলে আবার এখানে তোমার ফাই ইকুয়াল টু কিউ বাই ইপসিলন হবে, কারণ মিডিয়াম বলেছি আমি, এটা মিডিয়ামের জন্যে। বুঝতে পারলে? দিস ইজ ফর মিডিয়াম, ফর মিডিয়াম। ওকে, আর এটা কি? এটা তোমার ফ্রি স্পেসের জন্য, দিস ইজ ফর ফ্রি স্পেস। তাহলে নিশ্চয়ই এখানেও কিছু একটা হবে, স্বাভাবিক ব্যাপার। এখানে কি হয় তোমার? এটা তোমার ফ্রি স্পেসের জন্য বললাম, মিডিয়ামের জন্য কি হয়? 4π বাই কে ইন্টু কিউ। বুঝতে পারলে? 4π বাই কে ইন্টু কিউ, এটা পাই আমরা। তাহলে পরে যে ইলেকট্রিক ফ্লাক্স সেটা তুমি পাচ্ছ 4π, মানে এই যে 4π বাই কে, এইটুকুনি টার্ম পাচ্ছ তুমি। তাহলে 4π বাই কে, তাহলে এইটুকুনি তুমি টার্ম পাচ্ছ। কারণ কি? মিডিয়াম বলেছো মানে কি? যে ইপসিলন, তুমি যদি এরকমভাবে বলো, এখান থেকে তুমি ভেঙে দেখো না, দেখলেই সব করতে পারবে। এটা ইপসিলন 0 ইন্টু কে করে দাও,
তাই না? 1/ε0 মানে কত বলে তুমি? 4π। সো 4π/Q/K করো, হয়ে গেল। এটা তোমার এসআইতে ছিল, আমি এসআই থেকে সিজিএস করে নিলাম, হলো? তাহলে এইবার তুমি আমাকে বলো যে কি হয়, যে σ/ε0 হয়, তাহলে σ/ε0 জায়গায় আমি কী লিখবো? কারণ 1/ε0 সেটা মান কত? 4π। 1/ε, যে 1/ε সেটা তুমি বলবে যে 4π/K। বুঝতে পারলাম? এটা মিডিয়ামের জন্য, দিস ইজ ফর মিডিয়াম। ফ্রি স্পেসের জন্য তুমি কি বলতে, যে 1/ε0 এটা তোমার 4π, এটা তোমার ফ্রি স্পেসের জন্য। তাহলে তোমার আনসারটা কি হবে এখানে? ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু σ/ε, মিডিয়াম যদি বলে ইপসিলন বলবো আমরা, ওকে? বাট আমাকে তো এসআই সিস্টেমে নয়, সিজি সিস্টেম বের করতে হবে, তাহলে এটা মানে কি লিখবো? 4π/K ইন্টু সিগমা। সো দিস ইজ আওয়ার আনসার। দেখো, বুঝতে পারছো তো? না বুঝতে পারলে কিন্তু অবশ্যই আমাকে বলবে, কমেন্ট করে আমাকে বলবে, ঠিক আছে? তোমার আনসার এটা, ঠিক আছে? হ্যাঁ, বলছে কোন তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয় যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখা, আচ্ছা বলরেখা কোণ কত হলে পরে মানে ইলেকট্রিক ফ্লাক্সটা তোমার ম্যাক্সিমাম হবে। একদম সিম্পল জিনিস। ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন কি জানি আমরা? 25 নম্বর না? ইয়েস, ইলেকট্রিক ফ্লাক্সের যে ডেফিনেশন সেটা কি হয়? ই ভেক্টর আর এস ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট। এটাকে তুমি ভাঙলে পরে ফাই ইকুয়াল টু ই এস কী হয়? কস থিটা হয়ে থাকে। মানে তোমাকে আমি ছবি এঁকে দেখিয়েছিলাম তোমাদের, যে এরকম ধরো এই যদি হয়, এরকম যদি একটা প্লেন থাকে, এই প্লেন দিয়ে যে ইলেকট্রিক ফ্লাক্সগুলো যাবে, দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিক বরাবর, এবং এটা নর্মালটাও যদি ঠিক এদিক বরাবর হয়, তখন তুমি কি বলবে? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তাহলে তখন ফ্লাক্স তুমি বলছো যে ই এস কস 0 ডিগ্রি, কস 0 মানে 1, তাহলে ফ্লাক্স তোমার এটা পাচ্ছ। বুঝতে পারলে? তাহলে এই যে ভ্যালুটা, এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, কারণ কি কসের 0 ডিগ্রি কি ম্যাক্সিমাম ভ্যালু, কসের 0 ভ্যালু 1 হয়ে থাকে। তাহলে যদি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তবেই কিন্তু ফ্লাক্সটা আমরা ম্যাক্সিমাম পাবো। সো দিস ইজ আওয়ার ম্যাক্সিমাম ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। বুঝতে পারলাম? সো অ্যাঙ্গেলটা কি হবে? অবশ্যই 0 ডিগ্রি হবে। এটা তোমার আনসার হবে। কোথায় গেল এটা? ওকে, 26-এর কোশ্চেন কি বলছে? আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেটকে ই প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালভাবে রাখা হল। সিম্পল কোশ্চেন। তো মানে এই যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে মানে পারপেন্ডিকুলার হবে না, এরকম শুয়ে রাখা হয়েছে, এরকম একদম মানে ইলেকট্রিক ফিল্ড বরাবর শুয়ে রাখা হয়েছে। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কতখানি? মানে তোমাকে যদি বলো তাহলে এই যে প্লেটের মধ্যে কোনো ইলেকট্রিক ফ্লাক্স ইনডিউস হবে কি? মানে যেদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড রয়েছে ঠিক সেই দিক বরাবর তুমি একটা প্লেটকে শুয়ে দিলে, কি বলছে? কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, আচ্ছা না, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্লেটকে, একটা বৃত্তাকার প্লেট, এই যে একটা বৃত্তাকার প্লেট রয়েছে, সেটাকে তুমি কি করেছো? সুষমভাবে সমান্তরালভাবে রেখে, মানে এইভাবে রেখে দিয়েছো তুমি। বুঝতে পারলে? তার মানে কি এই দিকটা তোমার লাগছে, এই মানে যে বৃত্তটা মাঝখান দিয়ে কিন্তু ইলেকট্রিক ফিল্ডগুলো পাস করছে না, সাইড দিয়ে পাস করে চলে যাচ্ছে। তাহলে কি ইলেকট্রিক ফ্লাক্স বৃত্তাকার প্লেটের সঙ্গে যেহেতু বল রেখা কত হয় বাবা? বল রেখা 0 হবে। আর তার মধ্য দিতে কোনো কিছু যাচ্ছে না। ছবিটা কি বুঝতে পারছো না? মানে এইরকম ঘটনাটা তোমাকে যদি বলতো এইরকমভাবে রয়েছে, এই ভেতর দিয়ে ঢুকছে, তাহলে পরে ইলেকট্রিক ফ্লাক্স থাকতো, কিন্তু প্লেটটা এরকম নয়, এরকম রয়েছে, মানে এর গা ঘেঁষে যাচ্ছে, এর ভেতর দিয়ে ঢুকছে না। মানে তুমি যদি বলো এটা একটা সার্কেল, এটা মানে বোর্ডটার প্লেনে সার্কেল গেছে, আমি
যদি মানে বাইরে থেকে যদি আমি একটা পেন ঢুকিয়ে যদি ভেদ করে দিই, তাহলে কি বাইরে থেকে আবার ভেতর দিয়ে গেল। আমি যদি বলি না বোর্ডের গা ঘেঁষে যাচ্ছে, বোর্ডের গা ঘেঁষে যাচ্ছে, তাহলে কি এর ভেতর দিয়ে কোনো কিন্তু ফ্লাক্স যেতে পারছে না, দ্বিতীয় কোনো ফ্লাক্স যেতে পারছে না, গা ঘেঁষে যাচ্ছে। গা ঘেঁষে ফ্লাক্স বা বল নাম্বার কী হবে? 0 হবে। সিম্পল জিনিস, তাই নাকি? কেন 0 হবে? ফিজিক্সটা বোঝো। কারণ দেখো এই যে প্লেনটা, তার যে নর্মাল ডিরেকশন সেটা কি এই দিক বরাবর, মানে এই নর্মাল ডিরেকশনটা এই দিক বরাবর, আর ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে এই দিক বরাবর। মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তুমি ফ্লাক্স মানে কি জানো? ইএস cos 90 ডিগ্রি। cos 90 কত হয় বাবা? 0 হয়। সুতরাং ফ্লাক্সটা 0 হবে। বুঝতে পারলে? মানে যে প্লেনটা তুমি নিয়েছো, সেই প্লেনটার নর্মাল ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন 90 ডিগ্রি, তার জন্য তোমার ইলেকট্রিক ফ্লাক্স 0 হবে। ইলেকট্রিক ফ্লাক্সের ইউনিট কী হয়? ফ্লাক্সের ডেফিনেশন তোমরা জানো। ফ্লাক্স মানে কি হয়? ই ইন্টু এস। ইটাকে তুমি কি লিখতে পারো বলো? ইলেকট্রিক ফিল্ডকে তুমি লিখতে পারো ভি বাই এক্স ইন্টু এস। তাহলে ভোল্ট বাই মিটার ইন্টু মিটার স্কোয়ার। তাহলে মিটার কাটলো, সুতরাং ভোল্ট ইন্টু মিটার তোমার আনসার হবে ভোল্ট ইন্টু মিটার, বি অপশন। ওকে, এখানে একই ধরনের এই 26-এর কোশ্চেনটা বলেছে, এল মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মানে পাত কাগজের তল, কি বলছে? এল মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত কাগজের তলে অবস্থিত। আচ্ছা, মানে এই যে একটা বর্গাকার পাত কাগজের তলে অবস্থিত, ঠিক আছে। বলছে কাগজের তল বরাবর ক্রিয়াশীল একটি সুষম তড়িৎ ক্ষেত্র বর্গাকার পাতের নির্মাণদের সীমাবদ্ধ, তলটির সঙ্গে জড়িত ফ্লাক্স কত? 0 হবে। কারণ এই যে ফ্লাক্স ইয়েটা রয়েছে এই দিক বরাবরই যাচ্ছে, তাহলে কত হবে? গা ঘেঁষে যাচ্ছে, পারপেন্ডিকুলারটা কত হবে? 90 ডিগ্রি এই দিক বরাবর, তাই না? তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে থিটা ইকুয়ালটা 90 ডিগ্রি হবে। ইলেকট্রিক ফিল্ড আর যে প্লেনটা নর্মাল তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে cos 90 0 হয়। সো ফ্লাক্স ই এস cos 90 তো হয় 0 হবে। ওকে, 29 নম্বর কোশ্চেন দেখো। বলছে 1 কুলম আধান, ধনাত্মক আধান থেকে নির্গত বল সংখ্যা কত হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছিলাম নাম্বার অফ লাইন অফ ফোর্স কী করে আমরা ক্যালকুলেট করি? আমরা এই ফর্মুলাটা, নাম্বার অফ লাইন অফ ফোর্স, সেটা হয় তোমার বা এন দিয়ে লিখতে পারো তুমি, কিউ বা ইপসিলন 0, ফ্রি মিডিয়াম হলে ইপসিলন 0 হবে। চার্জ তোমার 1 কুলম বলে দিয়েছে, ইপসিলন 0 ভ্যালু তুমি জানো কত হয়? 8.854 ইন্টু 10⁻⁻12। এত সংখ্যক বল সংখ্যা বেরোবে, ঠিক আছে। তাহলে বল সংখ্যা কতগুলো যাবে? এতগুলো। অপশন তোমার সি কারেক্ট অ্যান্সার। 30 নম্বর কোশ্চেন দেখো, বলছে ই আধান বিশিষ্ট 8টি তড়িৎ দ্বিমেরু একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত। বলছে ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত? একদম সিম্পল কোশ্চেন। কোশ্চেনটা ভেবেছিলাম একটু ঘুরিয়ে দেবে, দেয়নি, মানে এই বইটাতে। মানে এরকম একটা ঘনক রয়েছে, আমি তোমাকে একটা কোশ্চেন দেবো, সেটা করবে তোমরা। একটা ঘনক রয়েছে, ঘনকের সেন্টারে তুমি 8খানা ডাইপোল দিয়েছো। ডাইপোল মানে কি বাবা? এটা মাইনাস কিউ চার্জ, প্লাস কিউ চার্জ। 8খানা মানে তুমি বলতে পারো -8 কিউ রয়েছে এখানে, প্লাস 8 কিউ রয়েছে। দেখো নেট চার্জ কত এখানটায়? নেট চার্জ যদি বলি আমরা, এটা কিন্তু 0, কারণ -8টা মানে 8 কিউ আর প্লাস 8 কিউ, তাহলে 0 হচ্ছে। তাহলে ভেতরে কিন্তু 0 চার্জ, তাহলে এর মধ্যে তো কোনো কি ফ্লাক্স বেরোবে? ফ্লাক্স 0 হবে, কারণ চার্জই তো 0 রে বাবা। কারণ ফ্লাক্সের ডেফিনেশন কি জানি? চার্জ বাই ইপসিলন 0। চার্জ যদি 0 হয়, যে নেট চার্জ আমি 0 বললাম, মানে কিউ ইকুয়ালটা আমি বললাম 0, তাহলে ফাই ইকুয়ালটা কী হবে? 0 হবে। সো ফ্লাক্স 0 হবে। আমি একটা কোশ্চেন বলি, কোশ্চেনটা করবে তোমরা। এরকম একটা মনে করো কিউব রয়েছে। আচ্ছা, আমি একটা দেখিয়ে দিই, তারপরে একটা কোশ্চেন বলি, ঠিক আছে? বেশি সুবিধা হবে, তাই না? একটা সিম্পল জিনিস তোমাকে দেখিয়ে দিই। তাহলে কিউবটার সেন্টারে তুমি একটা কিউ পরিমাণ চার্জ দিলে, সেন্টারে তুমি কিউ পরিমাণ চার্জ দিলে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, তোমাকে বের করতে বললাম যে এই যে প্লেনটা, এই প্লেনটা দিয়ে কতখানি ফ্লাক্স বেরোবে। প্লেনটার নাম দাও এ বি সি ডি। সেকেন্ড কোশ্চেন তোমাকে বললাম যে টোটাল সারফেস দিয়ে কতখানি ফ্লাক্স বেরোবে। বুঝতে পারলে? এফ টোটাল আমাকে বের করতে হবে,
আর এফ একটা সারফেস এ বি সি ডি। এখানে একটা বললাম, সেটা দুটো বলতে পারে, তিনটে বলতে পারে, চারটে বলতে পারে। তাহলে আমাকে বলো আনসার। তাহলে প্রথমে টোটালটার জন্য বলি। দেখো এই যে চার্জটা রয়েছে, গসেস থিওরেম কি বলছে? গসেস থিওরেম বলছে চার্জটাকে এনক্লোজড হতে হবে সারফেস দ্বারা। এখানে সিমেট্রিক সারফেসটা কি? স্কোয়ার, মানে কিউবিক্যাল বক্স। এটা কিউবিক্যাল বক্সের ভেতরে তুমি একটা চার্জ রেখেছো, তাহলে এখানে সিমেট্রিক সারফেসটা তোমার এই কিউবিক্যাল বক্স, সেটা কি গাউসিয়ান সারফেস। তাহলে সেই সারফেস দ্বারা চার্জটা এনক্লোজড রয়েছে। তাহলে টোটাল সারফেস দিয়ে কী পরিমাণ ফ্লাক্স বেরোবে? সো তুমি বলবে ফাই টি ইকুয়াল টু জাস্ট কিউ বাই এপসিলন জিরো। তাহলে এই পরিমাণ ফ্লাক্স বেরোবে। তাহলে এটাই তো সূত্রে বাবা, টোটাল সারফেস দিয়ে কতখানি ফ্লাক্স বেরোয়? কিউ বাই এপসিলন জিরো, তাই না? তাহলে এতখানি ফ্লাক্স বেরোবে। এবার তোমাকে একটা কোশ্চেন বলেছে যে একটা যদি সারফেস বলে, তাহলে এই সারফেস দিয়ে কী পরিমাণ বেরোবে? তাহলে দেখো একটা কিউব মানে কতগুলো সারফেস রয়েছে? একটা, নামকরণ করো। দেখো এই যে এটা একটা, ওকে, এর অপোজিটে রয়েছে দুটো, উপরে রয়েছে তিনটে, নিচে রয়েছে চারটে, এই সাইডটা একটা পাঁচটা, ওই সাইডে একটা ছটা। কিউবের ক্ষেত্রে ছটা সারফেস হয়, তাহলে ছটা তল দিয়ে বেরোচ্ছে তোমার কিউ বাই এপসিলন জিরো। একটা তল দিয়ে কত বেরোবে? কিউ বাই 6 এপসিলন জিরো। এটা তোমার একটা তল দিয়ে বেরোবে। তোমাকে যেমন বলবে তুমি তেমন করবে। কথাটা বোঝাতে পারলাম? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বাবা। সো কিউ বাই 6 এপসিলন জিরো। এটা কেন কিউব এপসিলন জিরো হয়েছে বুঝতে পেরেছো তো? কারণ টোটাল সারফেস বলছে, টোটাল সারফেস দিয়ে কতখানি বেরোবে? কিউ বাই এপসিলন জিরো বেরোবে। কারণ গসেস থিওরেম তো তাই বলছে যে ফ্লাক্স ইকুয়াল টু চার্জ বাই এপসিলন জিরো। বুঝতে পারলে? কিন্তু যখন একটা সারফেস বলো তখন এটা হবে। এবার একটা কোয়েশ্চেন আমি তোমাদের দিচ্ছি, হোমওয়ার্ক, তোমরা বাড়িতে করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে আনসার কত হবে। তোমার চার্জটাকে সেন্টারে না রেখে আমি কর্নারে রাখলাম। ধরো এরকম একটা কর্নারে আমি রাখলাম চার্জটাকে। যদি এরকম কর্নারে রাখি আমি, তার জন্য আমাকে বলো যে কোনো একটা সারফেস দিয়ে, সাপোজ ইমাজিন করো এই সারফেসটা দিয়ে, সাপোজ এই সারফেসটা আমি নাম দিচ্ছি এ বি সি ডি, এগুলোর নাম ধরো ই এফ জি, সরি জি এইচ। তাহলে এ বি সি ডি সারফেস দিয়ে কি পরিমাণ ফ্লাক্স বেরোবে? সো ফাইন্ড আউট দ্য ফ্লাক্স এ বি সি ডি থ্রো দ্য এ বি সি ডি সারফেস। এটা কত মার্কে সেটা বের করে বলতে হবে আমাকে, ঠিক আছে? টেকনিকটা দেখো, তোমাকে মেনলি যেটা করতে হবে, এই চার্জটাকে টোটাল মানে গাউসিয়ান সারফেস দিয়ে এনক্লোজ করতে হবে। আগে যেরকম তোমরা করেছিলে, যদি স্ফেয়ারের ক্ষেত্রে যেমন করেছিলে, ধরো একটা স্ফেয়ার রয়েছে এরকম একটা, তাহলে চার্জটাকে তোমার এনক্লোজ করতে হবে। যদি তুমি এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, তাহলে কী করছিলে? এরকম একটা সিমেট্রিক্যাল সারফেস তুমি কল্পনা করছিলে। সিলিন্ডারের জন্য তুমি কী করছিলে? একটা সিলিন্ডার ধরছিলে তোমরা, তাই না? এইখানে কিন্তু সিলিন্ডার স্ফেয়ার ধরা যাবে না, এখানে কী ধরতে হবে? তোমাকে কিউব ধরতে হবে। তাহলে তোমাকে সেইভাবে ডিজাইন করতে হবে যার ফলে কি কিউবটা পুরো সেন্টারে চলে আসে। মানে কিউটা সেন্টার মিনস কিউটা এনক্লোজড যাতে হয়ে যায়। এনক্লোজড হলে তবেই তুমি গসেস থিওরেম অ্যাপ্লাই করতে পারবে। সো এনক্লোজড করার জন্য তোমাকে কি করতে হবে? ওপর দিয়ে আরও কি তোমাকে কিউব সাজাতে হবে। ছোটোবেলা তোমরা পড়েছিলে না এরকম কিউব সাজাতে পরপর করে? সেই কিউব সাজানোর ব্যাপারটা এখানে কাজে লাগাতে হবে। বুঝতে পারলে? টেকনিক বলে দিলাম, করো কোশ্চেনটা করে আমাকে আনসার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই কমেন্ট করবে, যতজন দেখবে সবাই কমেন্ট করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হয়ে গেল। তাহলে অপশন তোমার জিরো হবে। এটা আনসার জিরো হবে, কারণ ভেতরে তো চার্জই নেই রে বাবা। আচ্ছা, 31 নম্বর কোশ্চেনটা বলছে একটি বদ্ধ তলে অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্স এবং বহির্মুখী তড়িৎ ফ্লাক্স যথাক্রমে একটা φ1 একটা φ2, মানে অন্তর্মুখীটা φ1 বহির্মুখীটা φ2, তাহলে অভ্যন্তরীণ তড়িৎ আধান কত হবে? তাহলে ফ্লাক্স বলে দিয়েছে। ধরো আমি একটা কি ধরো, তুমি অন্তর্মুখী মানে এই ভেতর দিক বরাবর, তার জন্য ফ্লাক্স φ1, আর বহির্মুখী মানে φ2। তাহলে ফ্লাক্স, তাহলে φ1 এখানে তুমি কি বলবে? চার্জ Q1 বাই এপসিলন জিরো, ফ্রি মিডিয়ামের জন্য
ফাই টু ইকুয়াল টু তুমি কী বলবে কিউ টু বাই এপসিলন জিরো। এবার একটা জিনিস বোঝো, যেহেতু বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে তাহলে কি নেগেটিভ চার্জ, নিশ্চয়ই নেগেটিভ চার্জ বলে কি বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে, মানে এইখানে ঢুকছে। তাহলে এই যে চার্জটাকে ইমাজিন করতে পারি এখানে একটা নেগেটিভ চার্জ রয়েছে, তার জন্য কি বাইরে থেকে এদিকে ঢুকছে, তাহলে এটাকে তুমি মাইনাস করে দাও। আর এখান থেকে এদিকে বেরোচ্ছে, তাহলে এখানে বলতে পারি এখানে একটা কি পজিটিভ কিউ পরিমাণ চার্জ রয়েছে, এটার জন্য কিউ ওয়ান বলছে, এটাকে আমি কিউ টু বলছি। মানে ভেতরে এই স্ফিয়ারটার ভেতরে ইমাজিন করছি আমি একটা মাইনাস কিউ ওয়ান চার্জ রয়েছে, একটা প্লাস কিউ ওয়ান চার্জ রয়েছে। মাইনাস কিউ ওয়ান চার্জ জন্য ফ্লাক্সটা বাইরে থেকে ভেতর দিকে আসছে, প্লাস কিউ ওয়ানের চার্জ জন্য ফ্লাক্সটা ভেতর থেকে বাইরের দিকে যাচ্ছে, সেটা ফাই ওয়ান ফাই টু যথাক্রমে। ওকে, এই দুটোকে তুমি এক কাজ করো, যোগ করে দাও, এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর। তো 1 আর 2 যদি যোগ করে তাহলে কী হবে দেখো, কিউ টু বাই এপসিলন জিরো মাইনাস কিউ ওয়ান বাই এপসিলন জিরো দ্যাট ইজ ইকুয়াল টু এফ টু, যোগ না করে মাইনাস করো তাহলে সুবিধা হবে, কারণ এখানে তাহলে সুবিধা হবে, মাইনাস এফ টু। হ্যাঁ, মাইনাস করছে আমরা 2 মাইনাস 1। ওকে, তাহলে এইখানে তুমি বলবে দেখো তাহলে টোটাল চার্জ কত এখানে পেয়ে যাচ্ছ তুমি, তাহলে কিউ টু প্লাস কিউ ওয়ান, আর নিচে এপসিলন জিরো থাকছে, আর এখানে ফাই টু মাইনাস ফাই ওয়ান। তাহলে এই ভেতরে টোটাল কতখানি চার্জ রয়েছে সেটা আমাদেরকে বের করতে হতো, তাই জন্য মাইনাস করে এই দুটোকে প্লাস করে দিলাম। সো কিউ ওয়ান প্লাস কিউ টু ইকুয়াল টু ফাই টু মাইনাস ফাই ওয়ান ইন্টু এপসিলন জিরো, এটা তোমার আনসার হবে। তাহলে এটা আমাদের কি টোটাল চার্জ দ্যাট ইজ ইকুয়াল টু ফাই টু মাইনাস ফাই ওয়ান ইন্টু এপসিলন জিরো। বুঝতে পেরেছো বাবা? তাহলে তোমার আনসার হবে অপশন বি তোমার কারেক্ট আনসার। এখানে অপশন ডি বলছে, এটা মিস্টেক করেছে, এটা অপশন বি তোমার কারেক্ট আনসার। দেখো ভাগ তো হতেই পারে না, ফাইকে মানে তুমি ফ্লাক্সকে এপসিলন জিরোতে ভাগ করলে তুমি চার্জ পাবে কী করে? তুমি কুলম্বের সূত্র এসের সূত্র দেখো না, গসের থিওরেম দেখো না তুমি, ফাই ইকুয়াল টু চার্জ বাই এপসিলন জিরো। তাহলে চার্জ মানে কী পাবে তুমি, এপসিলন জিরো ইন্টু ফাই। সিম্পল জিনিস, ডাইমেনশন ম্যাচ করাও, তাই না? বাট এটা হচ্ছে ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ঘনকোণ একটি প্রাকৃতিক রাশি যেটা কি 3 ডাইমেনশন। কারণ আমি প্রথমেই বলেছিলাম ঘনকোণের ডেফিনেশন বলো, ডি ওমেগা আর ক্যাপ, সরি মানে এরকম বলতে পারি আমরা, ডিএস ভেক্টর ডট আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এটা তোমার ঘনকোণের ডেফিনেশন হয়ে গেল। আর এটা কি বলেছে দেখো, এস হলো একটি গাউসীয় তল, এই তলে তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব কেবলমাত্র প্লাস কিউ। আচ্ছা, মানে এটা যদি একটা গাউসীয় তল হয়, মানে গাউসিয়ান যদি সারফেস হয়ে থাকে, তাহলে কি এর ভেতরে যা যা চার্জ থাকবে, ভেতরে চার্জের জন্য আমরা ইলেকট্রিক ফিল্ড বা মানে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারবো, ফ্লাক্স ক্যালকুলেট করতে পারবো, রাইট? কারণ এখান থেকে যেরকম চার্জ কি বেরোবে, ফ্লাক্স বেরোবে আর বেরোবে, এটার জন্য কী হবে, ভেতর বাইরে থেকে ঢুকবে। ওকে, তাহলে ভেতরে ফ্লাক্স পাবো আমরা এই +1 চার্জের জন্য, এখানে +Q1 চার্জ, আর এখানে -Q1 চার্জের জন্য। বাট এই যে বাইরে যে চার্জ রয়েছে এর জন্য ফ্লাক্স পাবো না, কারণ কি এই বাটা কিন্তু এনক্লোজড নেই। কারণ গসেস থিওরেম তখনই অ্যাপ্লিকেবল হয় যখন কি চার্জটা এনক্লোজড হয় বাই দ্য সারফেস। এই যে গাউসিয়ান সারফেস দ্বারা শুধুমাত্র কিউ মানে +Q1 আর -Q1 চার্জ দুটোই কি এনক্লোজড রয়েছে, বাট +Q2 চার্জ কিন্তু এনক্লোজ নেই। তার মানে শুধুমাত্র এই দুটো চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড গাউসেস থিওরেম অনুসারে ইলেকট্রিক ফিল্ডের অস্তিত্ব থাকা সম্ভব। এখানে সবগুলি আধান কেন বলেছে, যাই হোক এখানে মিস্টেক আছে কিছু, হ্যাঁ, কারণ এটার জন্য আমি ইলেকট্রিক ফিল্ড পাবোই না, কারণ এটা বাইরে রয়েছে। মানে ফ্লাক্স মানে এর ভেতরে যদি তোমাকে ফ্লাক্স ক্যালকুলেট করতে বলে, ফ্লাক্সটা 0 হবে। কেন 0 হবে? কারণ যে পরিমাণ ঢুকবে ঠিক সেই পরিমাণে বেরিয়ে যাবে। সো মানে ভেতরে ঢোকা আর বাইরে যাওয়া একই হয়ে যাচ্ছে, তাই জন্য কি 0 হবে ফ্লাক্সটা। সো ফ্লাক্স 0 মানে ইলেকট্রিক ফিল্ডও 0, কারণ E.ds = 0 করবে তুমি। সো ইলেকট্রিক ফিল্ডে তোমার 0 হবে। সো এই বাইরে যে +Q2 চার্জ আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড তুমি 0 পাবে। বাট এখানে অস্তিত্ব বলেছে, এখানে -Q1 আর +Q2-র জন্য মানে Q1 এর জন্য অস্তিত্ব থাকার কথা, এটা এখানে অপশন দেয়নি। ঠিক আছে, এটা করে দেবে তোমরা, এটা হবে। ওকে, তো এই ছিল MCQ কোয়েশ্চেন। নেক্সট দিন আমরা এই শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করব।
ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, আর লাইক করে দাও ভাই, লাইক করো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।